হেই বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা তো ফেলো সেন্সে। আজ আমি এক্সপ্লেন করবো ড্রাগন বলের 37 নম্বর পর্ব। তোমরা যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই পার্ট 1 থেকে দেখে আসবা। ওগুলোর লিঙ্ক দেখো ডিসক্রিপশনে দেওয়া আছে। আর মাহিন, তোমাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর এই সপ্তাহের স্পটলাইটে আছে তোমাদেরকেও খুবই ধন্যবাদ চ্যানেলে অ্যাক্টিভ থাকার জন্য। তবে যাদের নাম স্পটলাইটে আসেনি তারা বেশি বেশি অ্যাক্টিভ থাকো, তাহলে পরের সপ্তাহে চলে আসবে, তখন আমি আমার নতুন ভিডিওতে দেখাই দেবো। তার বেশি কথা না পেয়ে চলো শুরু করা যাক আজকে এই ভিডিওটা। এই পর্বের শুরুতে আমরা দেখি যে কিং পিকোলো চেলা ও বলছিল এই পৃথিবীতে 43 ডিস্ট্রিক্টে ভাগ করা, এর মধ্যে এই ডিস্ট্রিক্টের এই রাজা থাকে আর পৃথিবীর বিভিন্ন শহর সম্পর্কে বলছিল। কিন্তু এইগুলো কথাবার্তা কিং পিকোলোর বোরিং লাগছিল, তাই তিনি ওখানে থাকা ওই ম্যাপটা উড়াই দেয় আর বলে আমি এই সবগুলো ডিস্ট্রিক্টের সাথে ঠিক এমনটাই করব। তখনই জাহাজের অ্যালার্ম বেজে ওঠে আর ওরা বুঝতে পারে যে ওরা কিং এর পাশে কাছে চলে আসছে, তাই কিং পিকোলো রেডি হয়ে যায়। আমরা দেখি এই শহরের মধ্যে ধুমধাম আয়োজন চলছিল, কারণ এইখানে কিং আসতে যাচ্ছে। কিংকে দেখে এই শহরের মানুষ অনেক খুশি। কিং একটা র্যালিতে বের হয়েছিল। এইখানে এই সেরেমনিতে অনেক শহর থেকে ছোট্ট ছোট্ট মেয়েরা আসছিল ফুল দেওয়ার জন্য, তাদের মধ্যে আমাদের সেই শুনো ছিল। আমরা দেখি কিং পিকোলো তাস চালা ওই জাহাজ থেকে নিচে নেমে আসে। দৃশ্য পাল্টায় আমরা আবার ওই কারেন্ট টাওয়ারের ওখানে দেখি ওইখানে উপা আর বোরা গোকুকে দেখে অনেক খুশি। উপাজন গোকুকে বলে দেখো আমি কতটা পাওয়ারফুল হয়ে গেছি ট্রেনিং করার কারণে। গোকু ইনজুর থাকার কারণে পড়ে গেলে বোরা জিজ্ঞাসা করে ওর এই অবস্থা কি করে হলো। ইয়াজিরোই তখন বলে গোকু ডিমন কিং পিকোলোর সাথে ফাইট করতে গেছিল। ডিমন কিং পিকোলো তো গোকুকে ঢোল বাজানোর মতন পিটছিল, যেটা শুনে উপার তো বিশ্বাস হয় না কেউ আছে যে গোকুকে হারাতে পারে। গোকু তখন বলে হ্যাঁ ইয়াজিরো সত্যি বলছে। ও আরো জানায় যে ও আসলে এখানে আসছে মাস্টার কাইনের সাথে দেখা করার জন্য, যাতে ও আরো স্ট্রং হতে পারে পিকোলোর সাথে লড়াই করার আগে। উপার বোরা বলে তুমি আবারও ওই টাওয়ারে উঠবা। বোরা তখন গোকুর হাল থেকে বলে তোমার কিছুদিন রেস্ট করার দরকার, নাহলে তুমি উঠতেই পারবা না। গোকু বলে সমস্যা নাই, ইয়াজিরো আমাকে নিয়ে উঠবে। এইটা শুনে ইয়াজিরো বলে কি আমি কেন? উপা তখন বলে এই লুজার তোমাকে নিয়ে যেতে পারবে না বুঝছো। এই নিয়ে ইয়াজিরো আর উপা ঝড়কে করতে শুরু করে। ইয়াজিরো তখন বলে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার এসব আর দেখার নেই। আর আমি এখানে আসার মূল কারণ ছিল তো আমি ক্ষুধা লাগছিল, কিন্তু এখানে তো খাবারই নাই, তাই আমি চলে যাচ্ছি, থাকো গেলাম। গোকু তখন বলে ওই পরে কিন্তু অনেক মজাদার খাবার আছে, ওগুলা কিন্তু জাদুকর রাখাই। ইয়াজিরো জিজ্ঞেস করে কেমন ধরনের খাবার? গোকু উত্তর দেয় ওগুলা সেনজুবিন বলে, মানে গোকু ওরে পুরোপুরি বলদ বানাচ্ছে। ইয়াজিরো তখন এই সত্যে রাজি হয়ে যায় আর গোকুকে তুলে নেয়। বোরা তখন বলে আচ্ছা আমি তোমাকে একটু বুশ দিচ্ছি। এই বলে বোরা ওদের দুজনকে ধরে এক আউড়ি মেরে উপরের দিকে। ওরা কিছুটা বুশ পেয়ে যায় এবং টাওয়ার উপরে চলে আসে। ইয়াজিরো তখন চমকে যায়, ওদেরকে ছুড়ে মারার পরও টাওয়ারটা এত লম্বা। ও তখন সোজা উপরে উঠতে থাকে। এই দিকে আমরা দেখি যে ওই সেরেমনির ওখানে কিং পিকোলো চলে আসছিল। ও তখন ভিতরে ঢুকতে চায়, গার্ড তখন ওকে বাধা দিয়ে বলে তোমার কাছে পাস আছে? কিং পিকোলো বলে হ্যাঁ আসি তো। এই বলে ওই গার্ডটাকে ওখানে টপকায় দেয়। আশেপাশে গার্ডরাও তখন সব গার্ডদের ডাকতে শুরু করে। এই দিকে আমরা টিএন কে দেখি, ও বলে এরা যখন খুব শান্তভাবে ঘুমিয়ে আছে, ওরা অনেক কষ্ট করছে। তখনই ও খেয়াল করে যে এখানে আর একটা প্লেন আসছে। আমরা দেখি এই প্লেনে বুলমা ইয়ামচা আর লঞ্চ আসছিল। ওরা যখন টিএন কে খুঁজে পেয়ে ওর সামনে এসে ল্যান্ড করে। আর এখানে এসে জানতে পারে যে মাস্টার রশিয়া চাওছো আর নেই, যেটাতে বুলমা আর ইয়ামচা অনেক দুঃখ পাচ্ছিল। ইয়ামচা রাগ হচ্ছিল। তখন ও বলে টিএন শুনো, আমরা একসাথে হলে ওকে থামাতে পারবো বুঝছো, কিন্তু টিএন বলে ওকে হারানো অন্য রাস্তা আছে, যেটা কিনা আমি একাই করতে পারবো। যেটা শুনে ইয়ামচার বুলমা চমকে যায়, সেইটা হলো মাফু ওয়েট, ওটাকে আমাকে করতেই হবে। যেটা শুনে ইয়ামচা চমকে যায় আর বলে তুমি কি শিওর? টিএন বলে আমাকে ওই মাফু ওয়েট প্র্যাকটিস করতে হবে আর ওকে থামাতে হবে ওটার মাধ্যমে। ইয়ামচা তখন ওটা প্র্যাকটিস করতে চায়, কিন্তু টিএন ওকে মানা করে দেয়। তারপরে দেখি টিএন ওর প্লেন নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। এইদিকে রাজা স্পেস দিছিল আমি এই দুনিয়াতে শান্তি আনবো এবং সবাইকে সুখী রাখবো, কিন্তু কি সুখ যে পিকোলো শান্তি দিতে আসছে এটা তো আর জানে না। একে একে বিভিন্ন ডিস্ট্রিক্টে ছোট ছোট বাচ্চারা ফুল দিয়ে যাচ্ছিল রাজাকে। আমরা দেখি এখানে শুনো ফুল দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। তখন একটা গার্ড এসে চিফ পুলিশকে পিকোলোর ব্যাপারে জানায় যে বাইরে পিকোলো কি অবস্থা করছে সবার, কেউ পিকোলোকে আটকাতেই পারছে না। আমরা দেখি যে বড় বড় মিসাইল তাক করেও পিকোলোকে থামানো যায় না, কারণ এইগুলো পিকোলোর কাছে একদম বাচ্চাদের খেলনার মতো। এইবার শুনোর পালা আসে ফুল দেওয়া রাজাকে। ওর গ্রামের সবাই ওকে টিভিতে দেখে অনেক খুশি ছিল। আমরা দেখি যে যখনই শুনো রাজাকে ফুল দিতে যাবে তখনই ওখানে পিকোলো হামলা করে দেয়। এইদিকে রাত হয়ে গেছিল, ইয়াজিরো এখনো উঠছিল। আর এই সাইডে পিকোলোর হামলার কারণে সুনোর গ্রামে টিভির কানেকশন চলে যায়। টুনোকে দেখি এক জায়গায় পড়েছিল আর ওই রাজ্যকে ওর সেনারা কোন রকম ওখান থেকে বের করার চেষ্টা করছিল। তখনই একজন সবচেয়ে পাওয়ারফুল সোলজার আসে আর পিকোলোকে চ্যালেঞ্জ করে চলো আমরা হাতাহাতি লড়াই করি, কোনো চিটিং না করে। কিন্তু পিকোলোকে বলে যে আমি যখন রাজা হয়ে যাব তখন তুই আমার জুতা পলিশ করিস, এটাই তোর জন্য ভালো হবে। যেটা শুনে সোলজারটা রেগে যায়। আসলে এই সোলজারটা চাচ্ছিল কোনো রকম রাজাকে টাইম বের করে দেওয়ার, যাতে উনি পালাতে পারেন। ওই সোলজার পিকোলোর উপরে ঘুষি মারতে যায়, কিন্তু পিকোলো ওর হামলাটা আরামসে আটকে দেয়। আর উল্টো ওকে মেরে ওকে জিজ্ঞাসা করতে থাকে বল আমার কিং কোথায় আছে বল। ওই সোলজারকে ছেড়ে কিং পিকোলো আর একটা সোলজারকে মারতে গেলে তখন ওর চেলা বলে মেজেস্টি রাজা এখান থেকে পালাচ্ছে, তাড়াতাড়ি যান। আমরা দেখি যে রাজা প্লেনে করে পালাচ্ছিল। এই দিয়ে কিছু মানুষ বসেছিল আর বলছিল এখন থেকে এই ডিমোনিয়া আমাদের রাজা হবে আর এই দুনিয়াকে চালাবে, তাহলে আমাদের কি হবে? তখন একটা ছোট্ট বাচ্চা বলে এমন কি কেউ নাই যে এই ডিমনকে হারার মতো অনেক পাওয়ারফুল হবে? তখন ওর মা বলে না বাবা এমন কেউ নাই। তখন সুনা ওদেরকে থামিয়ে দিয়ে বলে
আমি জানি একজনকে যে কিনা একে হারাতে পারবে। কিন্তু সুনা জানে না যে গোকু অলরেডি ডিমন কিং পিগলের কাছে একবার হেরে গেছে, তা আবার খুবই খারাপ ভাবে। সুনা তখন গোকুকে ডাকতে শুরু করে। এইদিকে আমরা দেখি যে গোকু ইয়াজিরোবের পিঠে ঘুমিয়েছিল। ইয়াজিরোবে একদম টপের কাছে পৌঁছে গেছিল। ও তখন গোকুকে ডাকতে শুরু করে। আমরা দেখি যে এই রাজা এখান থেকে পালাচ্ছিল, কিন্তু ডিমন কিং পিগল ওর প্লেনের উপরে চলে আসে। তখন একজন সোলজার নিচ থেকে লঞ্চার শুট করতে গেলে আরেকজন সোলজার এসে ওকে থামায়, কারণ ও যদি লঞ্চার শুট করে তাহলে কিংও মারা পড়বে। এই যে কিং পিগল ওই প্লেনের ঢাকনা খুলে ফেলে দেয় আর বলে, কেমন কিং যে তুমি, যে এখান থেকে পালিয়ে যাচ্ছ নিজেদের প্রজাদের ছেড়ে? ওখানে থেকে বড় অফিসারটা বলে, নিজের বুক সামনে কথা বলো, উনি আমাদের রাজা। কিং পিগল বলে, আমি হলাম ডিমন কিং পিগল, আর এখন থেকে এই পৃথিবীর রাজা আমি। ওই অফিসারটা পিগলের উপরে গুলি চালায়, কিন্তু পিগলের কিছুই হয় না। পিগল তখন উল্টো ওই অফিসারটাকে মাথা ধরে তুলে নেয়। রাজা পিগলকে অনুরোধ করছিল ছেড়ে দেওয়ার জন্য। পিগল বলে, ও আচ্ছা ছেড়ে দিব। এই বলে ও সোজা ওই অফিসারকে নিচে ফেলে দেয়। রাজা জিজ্ঞাসা করে, তুমি এমন কি করে করতে পারো, আর তুমি আসলে কি চাচ্ছ বলো আমাকে। কিং পিগল তখন ওকে বলে, আমি তোমাকে লিডারশিপ থেকে মুক্তি দিতে আসছি। এখন যদি সবকিছু সুন্দরভাবে নিতে চাও তাহলে তুমি সব মানুষের কাছে নিজে অ্যানাউন্সমেন্ট করো যে আমি এই পৃথিবীর রাজা, ঠিক আছে? রাজা বলে, না আমি কখনো এটা করব না। যেটা শুনে পিগল হাসার বলে, আমি এটা আশা করছিলাম। এখন যদি তুমি নিজের প্রজাদের তোয়াক্কা সত্যিই করে থাকো তাহলে দেখো। এই বলে নিজের হাতে অনেক পাওয়ার জমা করতে শুরু করে। কিং জিজ্ঞাসা করে, তুমি কি করতে আসছো? পিগল বলে, এইটাই তোমার মাইন্ড চেঞ্জ করে দিবে। ও তখন ওখানে থাকা একটা শহরে পুরো হামলা করে পুরো শহরটাকে নিশ্চিহ্ন করে দেয়। যেটা দেখে তো কিং নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে এই পিগল এত পাওয়ারফুল। আর দেখি সোনা ওই শহরে বাইরে আসার কারণে বেঁচে গেছিল। পিগল এবার রাজাকে বলে, তাহলে আমি এই পৃথিবীর সব শহরকে এমন অবস্থা করে দেব। রাজা তখন ভাবে আর পিগলের কথায় বাধ্য হয়ে যায়। এইটা শুনে পিগলে অনেক জোরে হাসতে থাকে। এই দেখে আমরা দেখি যে মাস্টারশির বডি আর চক্সর বজে কায়াজনিক চেম্বারের ভিতরে ইয়ামতে ঢুকে ফেলে। এখানে তো সবাই কান্না করছিল ওদের দুজনের জন্য, কিন্তু এখন ওদেরকে ফিরিয়ে আনার কোনো উপায় নেই, কারণ শেনরনকে পিগলে মেরে ফেলেছে। ইয়ামচার বুলমা টিএনের সাথে যোগাযোগ করে আর বলে, টিএন তুমি ফেরত আসে, আমরা আবারও ড্রাগন বল কালেক্ট করবো আর ওই পিগলোকে শেষ করে দিব। তখন টিএন ওদেরকে জানায় যে কিং পিগলো নিজের ইচ্ছা পূরণ করার পরে শেনরনকে মেরে ফেলেছে। যেটা শুনে ওখানে সবাই হতভম্ব হয়ে যায়। ইয়ামচা আবারও টিএনের সাথে যোগাযোগ করতে চেষ্টা করে, কিন্তু টিএন ওর কল কেটে দেয় আর বলে, সরি আমি তোমাদেরকে এর মধ্যে নিয়ে আসতে যাচ্ছি না। বুলং তখন বলে, শেনরন যদি সত্যিই মরে যায় তাহলে মাস্টার শিয়ার চাওয়ার কি হবে? বুলং তখন বলে, গোকু কি আছে নাকি ও? বুলং তখন বলে, গোকু কি মরে গেছে নাকি ও কোথাও সত্যি বেঁচে আছে? এদিকে দৃশ্য বললে আমরা কারেন্ট আর ওখানে দেখি। এইটা আসলে পৃথিবীর অপর প্রান্তে, তাই এখানে রাত ছিল। উপা গোকুর ব্যাপারে চিন্তা করছিল। বোরা তখন বলে, তুমি চিন্তা করো না, গোকু যখন আবারও রিকভার হয়ে যাবে ও তখন ওর সাথে ফাইট করতে পারবে, কারণ আমি গোকুর মতো এত স্ট্রং ফাইটার আর কখনো দেখিনি। ইয়াজিরোবে আর গোকু একদম পৌঁছে গেছিল। ইয়াজিরোবে তার তর সইছিল না ভালো ভালো খাওয়ার জন্য, কিন্তু ও জানে না যে গোকুকে বদল বানাইছে। ওরা তখন পিছলে পড়ে যেতে লাগলে একটু জন্য বেঁচে যায়। এরপর ওরা ওই কাউন্টারের ভিতরে ঢুকে পড়ে আর ইয়াজিরোবি গোকুকে নামিয়ে দিয়ে হাঁপাতে শুরু করে। গোকু ইয়াজিরোবিকে ধন্যবাদ জানায়। এই দিয়ে কাইন ওদেরকে দেখছিল। কাইন বলে, ও দেখছি গোকুকে নিজের পিঠে করে নিয়ে এখানে পর্যন্ত আসছে, ও তো দেখছি শক্তিশালী একটা ছেলে। গোকু তখন বলে, মাস্টার কাইন আপনার সাথে অনেকদিন দেখা হয়নি। ইয়াজিরোবি তো কাইনকে দেখে চমকে যায়, কারণ কাইন একটা বিলাই। গোকু কাইনকে সব খুলে বলতে গেলে কাইন তখন বলে, আমি সবই জানি যে ডিমন কিং পিগল তোমাকে খুব খারাপ ভাবে হারাইছে। গোকু তখন জিজ্ঞেস করে, আপনি এগুলো কিভাবে জানলেন? কাইন বলে, কারণ আমি এই টাওয়ারে থেকে তো সবকিছুর উপরে নজর রাখি। এইটা শুনে ইয়াজিরোবি ওই টাওয়ারে কিনারে গিয়ে দেখতে চেষ্টা করে, কিন্তু মেঘ ছাড়া কিছু দেখতে পায় না। কাইন তখন বলে, না ওখান থেকে না, আমি ওই জার থেকে সবকিছু দেখি। ইয়াজিরোবি দৌড়ে গিয়ে ওই জারটা খুলে দেখতে পায় ডিমন কিং পিগল সিংহাসনে বসেছিল। পিগল তখন রাজাকে বলে, তুমি এখন থেকে আমার লোক হয়ে কাজ করবে, কিন্তু রাজা ওকে বলে দেয় যে আমি আমার লোককে কখনোই ধোকা দিতে পারবো না, কারণ আমি এই দুনিয়াতে শান্তি আনতে চাই। যেই শুনে পিগলের উপর হাসে আর বলে, তোমাকে এই দায়িত্ব থেকে আমি মুক্ত দিয়ে দিচ্ছি। এগুলো দেখার পর ইয়াজিরোবি বলে, তুমি তাহলে সত্যি জাদুকর। কাইন এবার গোকুকে জিজ্ঞাসা করে, তুমি তাহলে আমার থেকে কি চাও? গোকু বলে, আপনি সবকিছু জানেন না? উত্তরে কাইন বলে, না সবকিছু না। গোকু এবার কাইনকে বলে, আমাকে অনেক পাওয়ারফুল হতে হবে, তাই আপনার কাছে আমি ট্রেনিং নিতে আসছি। কাইন তখন গোকুকে সেনজোবিন খেতে দেয়। ইয়াজিরোবি ওই সেনজোবিন দেখে তো অবাক হয়ে যায়, কারণ ও এত কষ্ট করলো শুধুমাত্র এই বিচির জন্য। বেচার ইয়াজিরোবি, ওর সাথে সত্যি অন্যায় হয়েছে। ছোটবেলায় এরকম বোকা আমার বাল্যকের জন্য বানাইছিল, যখন ওরা বলতো যে এই জিনিসটা রেখে যাও, দোকানদার এর পরের বার এর থেকেও ভালো জিনিস নিয়ে আসবে। ইয়াজিরো তখন লাভ দিয়ে মাস্টার কাইনের থেকে ওই কলসি নিয়ে সেনজোবিন কিলো দোপাদোপ খাইতে শুরু করে, যার কারণে ওর পেট ফুলে টেপা হয়ে যায়। গোকুতন বলে, একটা সেনজোবিনই যথেষ্ট তোমাকে একদিন পুরোপুরি পেট ভরে রাখার, আর মনে হয় তোমার এক বছর কিছুই খাওয়া লাগবে না। গোকু ওই সেনজোবিন খাওয়ার সাথেও সম্পূর্ণ রিকভার হয়ে যায় এবং ওর সব স্ট্যামিনা চলে আসে। এইদিকে আমরা কামে হাউজে দেখি, ওখানে ইয়ামচা, বুলমা, উলং পর চলে আসছিল। ওখানে ওরা খুবই দুঃখী ছিল। তখনই বুলমা বাইরে জানালা দিয়ে আঙ্গুল তাক করে আর দেখে যে ওই ব্রেঞ্চের উপরে কেউ শুয়ে থেকে বই উল্টাচ্ছে। ওরা ভাবে মাস্টার কি আবার ফিরে আসলো। ওরা তখন সবাই দৌড়ে গিয়ে দেখে, কিন্তু না, এখানে উলং বসেছিল। যেই কারণে বুলমার উপর রেগে যায়, কারণ ওরা মাস্টার অনেক মিস করছিল। কসরবা তখন বলে, এখন যদি মাস্টার ওই দরজা খুলে বাইরে আসতো, তখনই দরজা খুলে যায় আর ভালো
ভালো লঞ্চ চলে আসে। এটা দেখে ওরা আবারও টাসকিয়ে খেয়ে যায়। ওরা সবাই খেতে বসে আর দেখে যে লঞ্চ মাস্টার রশির জন্য খাবার আনছিল, যেটাতে ওরা আরো বেশি দুঃখী হয়ে যায়। এইদিকে টিন ওর সম্পূর্ণ মনোযোগ দিয়ে ধ্যান করছিল। ওর মেন্টাল স্টেজে মাফুয়া টেকনিকে ট্রেনিং করতে থাকে। এইদিকে গোকুর কথা শোনার পর কাইন বলে, আমাকে মাফ করে দাও, আমি যা জানি আমি তোমাকে সবকিছু শেখাই দিয়েছি। যেটা শুনে গোকু হতাশ হয়ে যায়। কাইন বলে, আমি তোমাকে যা শিখাইছি তুমি অলরেডি ওগুলোকে মাস্টার করে ফেলছো, তাই আমার কাছে এমন কিছু নেই তোমাকে শেখানোর মতো। আমার মনে হয় না তুমি ডিমন কিং পিকলোকে কখনো হারাতে পারবে, এমনকি মাস্টার রশি নিজেও পারেনি। যে জন্য গোকু চমকে যায়, বলে কি মাস্টার রশি ওর সাথে ফাইট করে পারেনি এবং মারা গেছে? কাইন বলে, হ্যাঁ তুমি ঠিক বলছো। গোকু তো এটা শুনে বিশ্বাস হচ্ছে না যে ও আর কখনো মাস্টার রশিকে দেখতে পাবে না। ওর তখন মাস্টার রশির সাথে প্রথম দেখা হওয়ার কথা মনে পড়ে এবং মাস্টার রশি যখন কামেয়ামায় করে ওই আগুন পাওয়ারে আগুন নিভাইছিল, তার সাথে মাস্টার রশির সাথে কাটানো সব মুহূর্তগুলো, কিভাবে তারা মজা করতো, ট্রেনিং করতে এবং খাবার খেত। এমন একটা মানুষ যে ওকে সত্যি ভালোবাসতো। এইগুলো ভেবে ভেবে গোকুর অনেক বেশি রাগ হচ্ছিল। ও বলতে থাকে, এই ডিমন কিং পিগুলোকে এর দাম দিতেই হবে। গোকু তখন লাভ দিয়ে ওখান থেকে যেতে শুরু করবে। কাইন তখন গোকুকে থামে আর বলে, তুমি কি মাস্টার রশির মতন অন্য দুনিয়া চলে যাচ্ছ নাকি? গোকু বলে, আমি এখানে এইভাবে বসে থাকতে পারি না মাস্টার রশির সাথে এত কিছু হওয়ার পরেও। কাইন বলে, তুমি যদি এখন আবারও যাও তারপরে তুমি হেরে যাবে। গোকু বলে, তাহলে আমি এখন কি করব? আমাকে ওর সাথে ফাইট করতেই হবে। তখন কাইন বলে, আমার কাছে একটা রাস্তা আছে, টু শিনু সুই ওয়াটার, মানে ওই ম্যাজিক্যাল ওয়াটার কথা বলছে। দৃশ্য পাল্টে আমরা কিং পিকলোকে দেখি রাজপ্রাসাদে। ওর সামনে অনেক অনেক আইটেমের খাবার রাখা ছিল। ওর চাইলে একটু চাকে আর সবগুলো ওখানে ফেলে দেয় আর বলে, তোমাদের কি সত্যি মনে হয় কিং পিকলো এগুলো দিয়ে স্যাটিসফাই হবে? ও তখন ওদের সবাইকে সব আজগুবি খাবারের নাম বলে, ডাইনোসরের পা, ডাইনোসরের লেগ পিস আর হাবিজাবি অনেক কিছু, আর ওদেরকে 1 ঘন্টা টাইম দিয়ে দেয়। পিকলোকে দেখি ও আরাম করছিল। এইদিকে আমরা আবারও কাইন্টারের ওখানে দেখি। গোকু বলে, চুসিং সি? কাইন বলে, হ্যাঁ চুসিং সি মানে ম্যাজিক্যাল ওয়াটার, যেটা গডদের ওয়াটার বলা হয়। গোকু তখন জিজ্ঞাসা করে, আমি কি ওটা লাস্ট টাইমে খাইছিলাম না? কাইন বলে, না তুমি এর আগে যেটা খাইছিলে ওটা সাধারণ একটা পানি ছিল। গোকু বলে, তাহলে আমি ওটা খেলে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। ও তখন দৌড়ে গিয়ে কাইনকে বলে, তাড়াতাড়ি দিন আমাকে ওইটা, তাড়াতাড়ি দিন। কাইন ওকে ফেলে দিয়ে বলে, তোমাদের দিকে ধৈর্যই নাই। আমি জানি না তুমি আসলে ওই চুইসিং সিং ওয়াটার পাবে কিনা। এটার নাম নিতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমি এখন থেকে এটাকে ম্যাজিক্যাল ওয়াটার বলবো, ঠিক আছে? কাইন এবার গোকুকে বলে, বরফে একটা ভয়ঙ্কর জায়গা, ওখানে এক গুহাতে এই ম্যাজিক্যাল ওয়াটার পাওয়া যায়। ওই জায়গাটা একটা গোলক ধাঁধার মাঝখানে। গোকু তখন জিজ্ঞেস করে, এই গোলক ধাঁধাটা আবার কি? কাইন তখন গোকুকে বলে, এমন একটা বরফে ঘেরা গোলক ধাঁধার জায়গা যেখানে এক গুহাতে এই ম্যাজিক্যাল ওয়াটার পাওয়া যায়। তবে এই ম্যাজিক্যাল ওয়াটার কাছে যাওয়া এতটাও সোজা নয়। কেউ যদি ওই গোলক ধাঁধার মধ্যে একবার ঢুকে ওখান থেকে বেরোনো অনেক কঠিন। প্রথম দিকে তোমার মনে হবে সহজ, কিন্তু আস্তে আস্তে তুমি বুঝতে পারবে এটা কতটা বিপজ্জনক। ওখান থেকে বেরোনে একদমই অসম্ভব ব্যাপার, তোমার পুরো জীবন লেগে যাবে, তারপরে হয়তো তুমি বেরোতে নাও পারো। তোমরা হয়তো ওই স্কেলের ওই গেমটা খেলছো, যে স্কেলের মধ্যে এক সাইডে বল থাকে, ওই বলটাকে এরকম নাড়ায় চাড়ায় অন্য পাশটা নিয়ে যেতে হয়। ওখানে যেরকম একটা রাস্তা থাকে না অন্য পাশটা নিয়ে যাওয়ার, ঠিক এমনই এই গোলক ধাঁধাটা। কাইন এবার গোকুকে জিজ্ঞাসা করে, তো গোকু তুমি কি ওখানে এখনো যেতে চাও? গৌতম বলে, হ্যাঁ আমি অবশ্যই যাবো, আর ওই ওয়াটারটা ওখান থেকে নিয়ে আসবোই। এবার গোকু ইয়াজিরোবিকে জিজ্ঞাসা করে। ইয়াজিরো বলে, কি আমি যাবো? অসম্ভব, তুমি শুনলে না ওখান থেকে বেরোনো অসম্ভব? এই বলে ও নিচে নেমেতে শুরু করে। কাইন তখন জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? ইয়াজিরো বলে, আমি বাথরুমে যাচ্ছি। এরপর ও নিচের রুমে আসার পরে একটা কন্টেনার দেখতে পায় আর বলে, আমার মনে হয় এই কাইন বিলা ওর নিজের সব খাবার এই কন্টেনার মধ্যে লোকাইছে। আর ওটার কাছে চলে গিয়ে যখন ওটা ঢাকনা খুলে ও নিচে ফাঁকা দেখতে পায়, ওর ভিতরে ঠান্ডা হাওয়া আসতেছিল। তখন ও মনে করে এটা নিশ্চয়ই কোনো আইসক্রিম। এই বলে ড্রামের মধ্যে ঢুকতে গেলে ওর ভিতরে পড়ে যায়। কাইন গোকুকে নিয়ে নিচের রুমে চলে আসে। গোকু বলে, আমার কাছে ফ্লাইং নিম্বাস নেই, আমার ওখানে যেতে কতটুকু সময় লাগবে? কাইন বলে, ওই যে ওই জারটা দেখছো ওটার ভিতর দিয়ে তুমি ওখানে যেতে পারবা। মানে ইয়াজিরোবি নিজে না চাইতে ওখানে চলে গেছে। বেচারা ইয়াজিরোবি, ওর সাথেই প্রত্যেকবার এরকম হয়। গোকু ওই ড্রামের ভিতরে চলেই যাবে, তখন কাইন ওকে বলে, শুনো আমার কথা মন দেও, ওই ডার্কনেসের কথা, যেটা তোমাকে ইলিউশন দেখাবে ওই ওয়াটারের কাছে না যাওয়ার জন্য, তোমাকে ওটাতে বেঁচে থাকতে হবে। এবার গোকু তখন ওর ভিতরে পড়ে যায়। আমরা দেখি যে গোকু সোজা ওই বরফের এলাকায় চলে আসে, মানে ওই কন্টেনার মানে ডামটা একটা পোর্টালের মতো। তখনই দেখি মাস্টার কাইন গোকুকে ডাকছিল। গোকু তখন উপরে তাকালে দেখে একটা ফোঁটা, মানে ওই ডামের ফোঁটা। কাইন বলে, তুমি ওই ম্যাজিক্যাল ওয়াটার পাওয়ার পরে তুমি এখানে আসো, আমি তোমাকে আবারও কাইন টায়ারে নিয়ে আসবো। গোকু তখন ওকে বলে বেরিয়ে পড়ে। এইবার কাইন বলে, ঠিক আছে তাহলে আমি একটু ঘুম পাড়িনি। তখন ঘুম পাড়তে যাবে, তখন আমার মনে পড়ে ইয়াজিরোবির কথা। ওই ইয়াজিরোবিকে ডেকে বলে, ইয়াজিরোবি কই, একটু চা খাই। কিন্তু আমাদের ইয়াজিরোবি তার এখানে ছিল না, ও গোকুর আগে তো ওই বরফের জায়গাতে পৌঁছে গেছে। গোকু ঠান্ডার ভিতরে কাঁপতে কাঁপতে সামনে আগাচ্ছিল। একটু সামনে আগার পরে গোকু ইয়াজিরোবিকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে, ইয়াজিরোবি তুমি তো আসতে চাইছিলে না, তা আবার আসলে? ইয়াজিরোবি বলে, আমি তো ভুল করে চলে আসি, আমি আবার ফেরত যাচ্ছি, থাকো। গোকু তখন ওর সাথে সাথে চলতে শুরু করে। গোকু এবার ইয়াজিরোকে বলে, তুমি তো ভুল রাস্তায় যাচ্ছ, চলো তোমাকে আবার ফেরত দিয়ে আসি। এই বলে ওই কাইনের দেখান ওই জায়গাতে নিয়ে যায়, কিন্তু ওরা রাস্তা হারায় ফেলছে। এটাতে রাগ করে ইয়াজিরোবি একটা বরফে লাথি মারে, তখন বরফটা ভেঙে যায় আর ওরা দেখতে পায় ওই বরফের ভিতর থেকে একটা মানুষের বডি পড়ে যায়। ওরা তখন ওই জায়গা থেকে চলে যেতে শুরু করে। তখনই দেখে যে আগের ওই জায়গাতে একটা ধামাকা হয় আর ওখানকার সম্পূর্ণ বরফ ভেঙে যায়। ওদের পায়ের নিচের বরফ ভেঙে যেতে লাগলো আর
পিছাতে শুরু করে। তখনই ওদের সামনে থেকে বরফের ফাটলের মধ্যে থেকে অদ্ভুত রকমের বাতাস বেরিয়ে আসে আর ওইটার থেকে একটা মনস্টার ক্রিয়েট হয়ে যায়। গোকু তখন চিন্তা করে এটা আবার কি জিনিস, এটা কি আবার ডার্কনেসের কোনো জিনিস নাকি? ওরা ঝড়ের কারণে পিছন থেকে সরে যাচ্ছিল। ইয়াজিরোবি ও তরল দিয়ে ওই মনস্টারকে দুই ভাগ করে দেয়, কিন্তু আমরা দেখি যে ওই মনস্টারটা আবারও রিক্রিয়েট হয়ে যায়। গোকু এবার লাভ দিয়ে ওই মনস্টারকে অনেকগুলো পাঁচ মারে ফেলে দেয়, কিন্তু মনস্টারটা আবারও দাঁড়িয়ে যায় আর আরো জোরে বাতাস ফ্লো হতে থাকে গোকুদের দিকে। গোকু তখন বলে আমার কাছে একটা বুদ্ধি আসে, এই বলে ও কামেহামেহা করতে শুরু করে দেয়। মনস্টারটাও গোকুর দিকে হাত বাড়াচ্ছিল, তখনই গোকু ওর দিকে কামেহামেহা শুট করে দেয়। আমরা দেখি বরফে অনেক গভীরে একজনের ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছিল। ও বলছিল কার এত সাহস হলো যে আমাকে জাগাইছে। আর আমরা একটা অদ্ভুত জায়গায় চলে যাই, একটা কালো অন্ধকার জায়গা। তাহলে কি মাস্টার কাইন এই জায়গার কথাই বলছিল? এইদিকে আমরা দেখি যে গোকুর কামেহামেহা ওই মনস্টারে কিছু করতে পারেনি। মনস্টারটা ওদের দিকে তেড়ে আসলে ওরা পালাতে যায়। তখনই ইয়াজিরোবির পকেট থেকে অনেকগুলো সিনজুমিন পড়ে যায়, যেগুলো ও কুড়াতে লেগে যায়। গোকু বলে আরে তুমি এতগুলো সিনজুমিন নিয়ে আসছো। তখনই মনস্টারটা ইয়াজিরোবির উপরে হামলা করে দেয়, কিন্তু গোকু ইয়াজিরোবিকে কোনো রকম বাঁচিয়ে নেয় আর ওরা সোজা নিচের দিকে যাচ্ছিল। আর গোকু ইয়াজিরোবিকে স্লাইড বোর্ড বানিয়ে সোজা নিচের দিকে নিয়ে যাচ্ছিল। এইরকম স্লাইড খেতে খেতে ওরা এক অদ্ভুত জায়গায় চলে যায়। দৃশ্য পাল্টে আমরা ওই শহরে দেখি ওখানে সোনা এক বুড়ি মহিলার কাছে বসেছিল। বুড়ি মহিলাটা অনেক অসুস্থ হয়ে পড়ছিল। ওই বুড়িটা বলে আমাদের কাছে আর কোনো আশা নেই। সোনা বলে এইভাবে বলবেন না, আশা ছেড়ে দেওয়া যাবে না। তখন ও পাশে একটা বন্দুকের গুলি আওয়াজ শুনতে পায়। ওখানে দেখে যে পিকোলো এক সোলজারকে শেষ করে দিছে। পিকোলো চেলা ওকে বলছিল এই লোকগুলো একদমই কাজের না, আমরা যে কাজ দিছি একদমই করতে পারে না। সোনা তখন পাশে একটা রাইফেল পড়ে থাকতে দেখে। ও তখন দৌড়ে গিয়ে ওই রাইফেল দিয়ে পিকোলোর উপরে তাক করে। ওর হাত কাঁপছিল, ও আর গুলি করতে পারে না। তখনই পিকোলো ওর দিকে ঘুরে তাকায় আর লেজার বিম দিয়ে শুট করে দেয়। বেচারা সোনা। আর ওদিকে পিকোলো ওর দিকে না, ওর পিছনে থাকা এক সোলজারের দিকে শুট করছিল ওই লেজার বিমটা। আমরা টিএনকে দেখি ও এখন ওই মাফোয়া ওই প্র্যাকটিস করে যাচ্ছিল, কিন্তু ওর বেশিরভাগই মিস হচ্ছিল। কিন্তু ওর বেশিরভাগ মিস হলেও ওর হার মানে না। এদিকে আমরা দেখি গোকুর জ্ঞান ফিরে আসার ও ইয়াজিরোবিকে গিয়ে জাগায়, কিন্তু গোকুর আওয়াজের কারণে একটা বড় বরফ ভেঙে ইয়াজিরোবির মুখের উপরে এসে পড়ে। পেচারে ইয়াজিরোবি। গোকু নিশ্চিত একদিন এই ইয়াজিরোবি চাঁদের দেশে পাঠায় দিবে। ইয়াজিরোবি দাঁড়িয়ে পড়ে বলে আরে বলো তোর কি সমস্যা, তোর জন্য খালি বিপদে আমার পড়া লাগে। গোকু বলছিল আমরা একটু আগালে নিশ্চয়ই ওই ম্যাজিক্যাল ওয়াটারটা পাবো, কিন্তু ইয়াজিরোবি ওর উপরে অনেক রাগারাগি করছিল। আমরা দেখি গোকুতে ওই বরফের ঠিক নিচেই ওই ভয়ঙ্কর আওয়াজটা আসছিল। এইদিকে ইয়াজিরোবি গোকুর সাথে ঝগড়া করছিল আর ওই ভয়ঙ্কর আওয়াজের ওই অদ্ভুত জিনিসটা ওদেরকে দেখছিল। গোকু আর ইয়াজিরোবি সামনের দিকে আগাতে শুরু করে আর ওই ভয়ঙ্কর আওয়াজটা তখন বলে মনে হচ্ছে একজন গেস্ট আসছে। আমরা দেখি ওখানকার ওই ডার্কনেসের মধ্যে থেকে মাস্টার রশি বেরিয়ে আসে, মানে কাইন যার থেকে সাবধান থাকতে বলছিল ওইটাই। আমরা দেখি গোকু আর ইয়াজিরোবি একটা অদ্ভুত জায়গায় চলে আসে। ওদের সামনে দুইটা রাস্তা আসলে ইয়াজিরোবি উপরের দিকে যেতে লাগলে গোকু জিজ্ঞেস করে আরে তুমি কই যাচ্ছ? ইয়াজিরোবি তখন বলে আমি ফেরত যাচ্ছি। গোকু তখন বলে আচ্ছা তাহলে আমার হয়ে কাইনকে হাই জানিয়ে দিও। এই বলে ও ওখান থেকে চলে যায়। ইয়াজিরোবি তখন বলে এই শালা নিশ্চিত মরবি। গোকুকে দেখি ও লাফায় লাফায় সামনে আগাচ্ছিল। তখনই ও কারোর পায়ে আওয়াজ শুনতে পায় আর হামলা করতে যাবে। তখনই দেখে যে মাস্টার রশি আর হামলা থামিয়ে দিয়েছে, যেটা থেকে ও অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে আপনি বেঁচে আছেন? মাস্টার রশি বলে হ্যাঁ আমি তো অবশ্যই বেঁচে আছি, কিন্তু ও আর জানে না যে এইটা আসলে ওই ডার্কনেস। মাস্টার রশি তখন ওকে বলে আমার কাছে একটা জিনিস আছে চলো দেখাই। গো জিজ্ঞেস করে আপনি কই ম্যাজিক্যাল ওয়াটার পেয়ে গেছেন? এই বলে ওর পিছন পিছন যেতে শুরু করে। এইদিকে আমরা দেখি ইয়াজিরোবি হামাগুড়ি দিয়ে ওই ঢালান পাহাড়ে উঠছিল। তখন ওর সামনে একটা বড় লিজার চলে আসে। তোমরা কি মনে করলে ও ভয় পালাবে? না, ওর মুখ দিয়ে পানি চলে আসে। ভয়ে তো ওই লিজারটাই পালাতে শুরু করে। বেচারা লিজারটা এবার ফ্রাই করবে ইয়াজিরোবি। এইদিকে গোকু অদ্ভুত মাস্টার রশিকে ফলো করতে করতে একটা অদ্ভুত জায়গায় এসে অবাক হয়ে যায়, কারণ এইখানে ছিল কামে হাউস। মাস্টার রশি তখন বলে ভিতরে আসো, চিন্তা করছো কেন? ও ভিতরে যেতে দেখে যে ওখানে সবাই ছিল, ইয়ামচা, বুলমা, লঞ্চ, পুর আর ওই ডার্কনেসটা ভয়ঙ্কর হাসি দিচ্ছিল। এই দিয়ে গোকু সবাইকে দেখে তো অবাক। শয়তান গোকু বলছিল আমরা ওই ভয়ঙ্কর পিকোলো থেকে এখানে পালিয়ে এখানে আসছি। গোকু তখন ওদেরকে বলে আমি ওই ম্যাজিক্যাল ওয়াটার খেয়ে পিকোলোর সাথে ফাইট করব। যেটা শুনে ওখানে থাকা সবাই হাসে আর বলে গোকু তুমি ওই পিকোলোর সাথে কখনো পেরে উঠবে না, তাই এখানে আমাদের সাথে থাকো। গোকু তখন লঞ্চকে জিজ্ঞাসা করে। লঞ্চ বলে আমি মাস্টার রশির কথাই কর দিছি। মানে এই সব ইলুশন গোকুকে পিছু ধরে টানছিল যাতে গোকু আর ওই পানি না খুঁজে আর এখানে আজীবনের জন্য ফেসে যায়। গোকু তারপরও বলছিল যে না আমাকে ওই ম্যাজিক্যাল ওয়াটার খুঁজতে হবে, কিন্তু সবাই মিলে ওকে বারবার বলছিল না তুমি পারবে না, তুমি যেও না, হবে না এভাবে বলছিল। কিন্তু তারপরে গোকু ওই ঘর থেকে বেরিয়ে আসে। তখন ওই অদ্ভুত মাস্টার রশি বলে ও তাহলে তুমি ওই ম্যাজিক্যাল ওয়াটার নিতে যাচ্ছ? এই বলে মাস্টার রশি তখন অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে যায় আর ভয়ঙ্কর অ্যাটাক করে, যেখানে তিনি গুহার ভিতরে সব পাথরগুলো গোকুর দিকে ছুড়ে মারছিল। গোকু ওগুলোকে ডস করে করে আগাচ্ছিল। আমরা দেখি এই ইলুশনের মাস্টার রশি বলছিল আমি মাউন্টদেরকে কখনো ওই সিক্রেট ওয়াটার নিতে দেব না। এই বলে একের পর অ্যাটাক করছিল গোকুর উপরে। গোকু বলছিল আমার কাছে এইটা ছাড়া আর কোনো উপায় নেই, আমাকে ডিমন কিং পিকোলোকে হারাতেই হবে। গোকুর উপরে একের পর এক অ্যাটাক হচ্ছিল। একটা পাত্র তো গোকুর মাথার পিছনে লেগে যায়। এইবার ওই মাস্টার রশি গোকুর সামনে চলে আসে। গোকু বলে আমি এখন তোমার সাথে ফাইট করতে যাচ্ছি, এই বলে অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখি যে এই মাস্টার রশি গোকুর সম্পূর্ণ অ্যাটাক গুলোকে আটকে দিচ্ছিল। এইদিকে আমরা দেখি ইয়াজিরোবি অবশেষে ওই লেজারকে ধরে ফেলে, কিন্তু বেচারা ইয়াজিরোবি
ইয়াজিরবির ভাগ্য এতটাই খারাপ ছিল যে ওই পাথরে কিনার থেকে নিচে পড়ে যায়। আর গেস করো কোথায় গিয়ে পড়ে? সোজা গোকুর ঘাড়ের উপরে, যেখানে গোকু পাশে থেকে খাদের মধ্যে পড়ে যাচ্ছিল কিন্তু কোনো রকমের কিনারা ধরে ফেলে আর তার সাথে ইয়াজিরুকে ধরে ফেলে। মানে এই শালার ইয়াজিরবি যেখানে যায় ওখানে ভেজাল বাঁধায়। গোকু কোনো রকম উপর ওঠার চেষ্টা করছিল কিন্তু তখনই ওর সামনে ওই মাস্টার এসে চলে আসে। গোকু বলছিল, মাস্টার এসে আপনার কি হয়েছে, আপনি এমন করছেন কেন? ওই মাস্টার তখন গোকুর হাতের উপরে পাড়া দিয়ে ওকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল ওই গভীর খাদের মধ্যে, কিন্তু গোকু বলে আমি জানি আপনি আসল মাস্টার এসে না। ওই মাস্টার এসে তখন গোকুকে বারবার ফেলে দেওয়ার চেষ্টা করছিল গোকুকে মেরে মেরে, কিন্তু গোকু তারপর হার মানে না। এইবার এই মাস্টার এসে গোকুকে ভয়ঙ্কর লেভেলের শক দিতে থাকে, কিন্তু তারপরে গোকু ইয়াজিরবির পাশ ছাড়ছিল না। ওর এত মনোবল দেখার পর আমরা দেখি ওই অদ্ভুত ইলিউশন অবশেষে গায়েব হয়ে যায়। গোকু সামনে তাকিয়ে দেখে যে ওখানে আর কেউ নেই। তখন দেখি ওই অদ্ভুত ঘোড়াটা কাঁপতে শুরু করে আর গোকুর হাতের নিচে পাথরটা ভেঙে ওরা সবাই নিচে পড়ে যেতে লাগে। কিন্তু না, এইটা সম্পূর্ণ ইলিউশন ছিল, ওরা আসলে মাটিতে শুয়েছিল। তারপর ওরা দাঁড়িয়ে পড়ে সামনে তাকালে দেখে যে ও অদ্ভুত একটা মাস্টার উঠে আসছে পানির মধ্যে থেকে। গোকু তখন বলে, তাহলে তুমি যে কিনা ওই ইলিউশন গুলো তৈরি করছিলে? কিন্তু এই ডার্কনেসের এই অদ্ভুত জিনিসটা বলে, আমি তোমাকে চুসিং সুই ওয়াটারটা দেখাচ্ছি। তখন ইয়াজিরি আঙ্গুল দিয়ে দেখায় ওইটা কি। ওরা তখন দেখে যে একটা টেবিলের উপরে একটা পাত্রের ভিতরে ওই ম্যাজিক্যাল ওয়াটার রাখা। গোকু ওইটার কাছে গিয়ে ওই অদ্ভুত ক্রিয়েচারকে জিজ্ঞেস করে, এটাই কি তাহলে ওই ম্যাজিক্যাল ওয়াটার? ওই অদ্ভুত ডার্কনেস ক্রিয়েচারটা বলে, হ্যাঁ এটাই, কিন্তু খাওয়ার আগে একটা কথা মাথায় রাখবে, এটা কিন্তু অনেক পয়জনাস। তুমি যদি এটাকে সহ্য করার মতো স্ট্রং না হও তাহলে তুমি অবশ্যই মারা পড়বে, তাই এটা তোমার চয়েস, তুমি খাবে কি খাবে না। গোকু জিজ্ঞাসা করে, আর আমি যদি সার্ভাইভ করে যাই তাহলে কি আমি পাওয়ারফুল হয়ে যাব? ওই অদ্ভুত ডার্কনেসটা বলে, হ্যাঁ অবশ্যই, কিন্তু সত্যি বলতে আমি জানি না, তবে এইটা সত্য যে তুমি এটা খাওয়ার পরে যদি সার্ভাইভ করতে পারো তাহলে এই ম্যাজিক্যাল ওয়াটার তোমার ভিতরে থাকা হিডেন পোটেনশিয়াল আনলক করে দিবে। তবে সবার মধ্যে এই পোটেনশিয়াল থাকে না, কারো কাছে যদি পাওয়ার না থাকে সে যদি বারবার খায় তারপরেও তার কাছে পাওয়ার আসবে না, এটা মাথায় রাখবে। ইয়াজিরবি তখন জিজ্ঞাসা করে, আচ্ছা এই পর্যন্ত এই ওয়াটার কয়জন খেয়ে বেঁচে আছে? তখন ওই অদ্ভুত ডার্কনেসটা বলে, এই পর্যন্ত 14 জন খাইছে কিন্তু কেউ বেঁচে নেই। যেটা শুনে ইয়াজিরবি রেগে যায়, বলে কি ফাইজলামি কথা কও, যদি কেউ এই ম্যাজিক্যাল ওয়াটার খাওয়ার পরে বেঁচেই না থাকে তাহলে এটার কি লাভ? মনে হচ্ছে এখানে নিজের ইচ্ছায় এসে জান দিচ্ছি। কিন্তু আমাদের কোকো তারপর রাজি হয়ে যায়। ইয়াজিরবি ওকে বারণ করছিল যে এটা খেও না, বাইসান তুমি এটা থেকে সার্ভাইভ করলে কিন্তু পাওয়ার না পাইলে তাহলে কি হবে? গোকু বলে, আমাকে খেতেই হবে। এই বলে ও গ্লাসে ঢেলে নেয়। তখন আমাদের ইয়াজিরবি বলে, এটা তো গন্ধ ভালোই আসছে, একটু দেখি তো। এই বলে ও আঙ্গুলে নিয়ে চাকে, কিন্তু এই হারামজাদা ভুলে গেছিল যে এটা পয়জনাস হতে পারে। ও তখন ওর গলা ধরে অনেক জোরে চিল্লাতে শুরু করে, যেটা দেখে গোকুরে ফাইটে যাচ্ছিল। ও খাবে কি খাবে না। ইয়াজিরবি দাঁড়ায় পড়ে আর বলে, খাও না এটা কিন্তু ভয়ঙ্কর। গোকু বলে, আরে চুপ থাক, তুই খালি আমার ভয় দেখাচ্ছস। এইবার ও সরাসরি ওই সম্পূর্ণ গ্লাসটা এক ঢোকে গিলে নেয়। ওর মধ্যে কারেন্টের মতো এনার্জি দৌড়াচ্ছিল। ও এবার ওর গলা ধরে নিচে যন্ত্রণায় গড়াগড়ি দিচ্ছিল। ওর তখন শুরু থেকে সব কথা মনে পড়ে, মাস্টারের সাথে দেখা থেকে ডিমন কিং পিকলো পর্যন্ত। দৃশ্য পাল্টায় আমরা ওই রাজাকে দেখি লাইভ বসকারের জন্য প্রস্তুত হচ্ছিল উনি। এই দিয়ে কামে হাউজে উলং টিভি দেখছিল, তখন টিভি চ্যালেঞ্জ চেঞ্জ হয়ে ওখানে রাজা চলে আসে আর জানাতে শুরু করে, আমি এখন থেকে এই রাজ্যের রাজা নয়, এখন থেকে এই রাজ্যের রাজা হলো পিকলো। যেটা শুনে সবাই চমকে যায়। তখনই রাজা চিল্লায় ওঠে, এই ডিমন কিং পিকলো অনেক খারাপ একটা লোক, তোমাদের সবার উচিত একে হারানোর চেষ্টা করা। তখনই কিং পিকলো এসে ওর কলার ধরে বলে, আমি তোরে বলছিলাম না বেশি কথা কইবি না, এইটাই তোর ফাইনাল ওয়ার্নিং। এই বলে ওর কাছে ছেড়ে দেয় আর নিজে লাইভে বলতে থাকে, আমি হলাম তোমাদের নিউ কিং পিকলো, আর তোমাদের আমার গ্রেট পাওয়ার উপরে কোনো ডাউট না থাকাই ভালো। আমি কিং হওয়ার পরে আমার প্রথম নতুন রুল আনতে যাচ্ছি। আমি সব থেকে বেশি ঘৃণা করি জাস্টিস আর পিস। আমার কোনো ইচ্ছা নাই যে তোমরা শান্তিতে থাকো। এখন থেকে আমি সব ক্রিমিনালদেরকে মুক্তি করে দিচ্ছি, আর যার যা ইচ্ছা তাই করতে পারো, ব্যাংক ডাকাতি, রবারি, চুরি, ডাকাতি, খুন, আমি কাউকে কিছু বলবো না। যার যা ইচ্ছা তাই করতে পারো, কোনো জাস্টিস পাবে না, কোনো শান্তিও পাবে না। মানে এই কিং পিকলো হেভি হারামি। এইদিকে আমরা যে গোকু এখনো চিল্লাচ্ছিলই, তখনই ওর ওজার ফর্মের একটা শক্তি কারেন্ট সেন্স করে ফেলে। ও বলে, আমার মনে হয় এইটা গোকুর ভিতরে থাকা ওই ভয়ঙ্কর লেভেলের পাওয়ার। এইদিকে আমরা দেখি গোকু থেমে যায়। ইয়াজি যখন বলে, তুমি কি ঠিক আছো গোকু? তখনই দেখি গোকু দাঁড়িয়ে পড়ে। ইয়াজি যখন জিজ্ঞেস করে, তুমি এখন পাওয়ারফুল হয়ে গেছে না? গোকু বলে, আমার একটু অন্যরকম অনুভূতি হচ্ছে, কিন্তু তারপর আমি জানি না। ইয়াজি চেক করে বলে, কিছুই তো মনে হচ্ছে না আমার। তারপর দেখি ওই ডার্কনেসটা ওখান থেকে চলে যায়। আমাদের সরল সোজা গোকুকে ধন্যবাদ জানাই আর বলে, চলো ফিরত যাওয়া যাক। ইয়াজি জিজ্ঞাসা করে, কিন্তু আমরা যাবো কি হবে? গোকু উত্তর দেয়, চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। ও তখন ওর নিয়ম বের করে ইয়াজিরকে নিয়মে তাতে ধরতে পারে আর নিয়মে এক্সচেঞ্জ করে সোজা উপরের দিকে যেতে শুরু করে। এই দিয়ে কিং পিকলো জনগণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিল আর খারাপ মানুষগুলো ওদের মন মতো যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছিল। মার কাট, চুরি, ছিনতাই কোনো কিছুই বাদ যাচ্ছিল না। পুলিশও এমনকি কিছুই করতে পারছিল না। জেলখানা থেকে আসামি রিলে হয়ে যাচ্ছিল। মানে শহরে 12টা না 3টা বাজায় দিছে একেবারে। এদিকে আমরা অ্যান্ড্রয়েড 8 কে দেখি ও সোনোকে নেওয়ার জন্য শহরের দিকে আসছিল। ও এসে দেখতে পায় শহরের মধ্যে এক বড় গর্ত। পৃথিবীর বিভিন্ন শহরে পিকলো আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। এইগুলো খবর শোনার পর টিএনএ তো আরো বেশি রাগ হচ্ছিল কিং পিকলোর উপরে। কামে আওয়াজে বুল মারা সবাই হাল ছেড়ে দিয়েছিল। লঞ্চ তখন জিজ্ঞেস করে, টিএনএ
টিএনের কি হলো, ও কি মাফুয়া ওয়েট প্র্যাকটিস করে নিয়েছে? ইয়ামচা তখন ওদেরকে বলে তোমাদের কি মনে নেই পারফেক্ট মাফুয়া ওয়েট ব্যবহার করতে নিজের জান দেওয়া লাগে? এইদিকে শহরের ভিতর সব অপরাধীরা পিকোলোর নামে ট্যাটু করছিল যাতে ওদেরকে কেউ বাধা দিতে না পারে। আর সাধারণ মানুষের জীবনযাপন একেবারে খুবই খারাপ হয়ে গেছিল। আমরা দেখি সুনাকে অ্যান্ড্রয়েড 8 খুঁজে পেয়ে যাই। সুনা তো অ্যান্ড্রয়েড 8 কে দিয়ে খুবই খুশি ছিল। সুনা তখন 8 কে বলে আমি লাকি যে আমি বেঁচে গেছি, তারপরে শহরে অনেক মানুষ নিহত এবং আহত। আমরা দেখি যে ওই বাইকার গ্যাংকে যারা কিনা পিকোলোর নামে ট্যাটু করছিল ওরা শহরের ভিতরে আসছিল। তখন অ্যান্ড্রয়েড 8 আর সুনা ওদের কাছে সাহায্য চায়, কিন্তু এরা ছিল হারামি। এরা তো পিকোলোর নামের লোগো শো করছিল, কিন্তু অ্যান্ড্রয়েড এর কিছুই বুঝতে পারে না। ও তখন ওদেরকে বলে তোমাদেরকে এটা করতেই হবে। ওরা তখন অ্যান্ড্রয়েড 8 এর উপর আক্রমণ করে, কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড 8 তো খুবই পাওয়ারফুল, ও ওদেরকে আরামসে আটকা দেয়। অ্যান্ড্রয়েড 8 কে দেখে তো ওরা খুব ভয় পেয়েছে। এইদিকে আমরা আবারও টিএন কে দেখি, ও মাফুয়া ওয়েবের এখনো প্র্যাকটিস করে যাচ্ছিল। ফাইনালি ও মাফুয়া টেকনিকটা শিখে যায় আর বলে পিকোলো আমি আসতেছি। এইদিকে আমরা দেখি ইয়াজিওবি আর গোকু দৌড়াচ্ছিল। বেচারা ইয়াজিওবি এমনিতেই মোটা মানুষ, তার উপরে ওর দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ। ওরা ফাইনালি ওই জায়গাতে চলে আসে যেখান থেকে কাইন ওদেরকে নিয়ে নিতে পারবে। কাইন গোকুকে জিজ্ঞেস করে তুমি কি সাকসেসফুল হয়েছো? গোকু বলে হ্যাঁ আমি পারছি ওইটা। কাইন তখন ওদেরকে ওখান থেকে ওর কাইন টাওয়ারে নিয়ে চলে আসে আর বলে ওয়েলকাম হোম। এইদিকে আমরা দেখি যে টিএন ওর প্লেন নিয়ে বেরিয়ে পড়ছিল পিকোলোর কাছে যাওয়ার জন্য। ওর সাথে তখন ইয়ামচা আর লঞ্চ যোগাযোগ করে। টিএন তখন ওদেরকে জানিয়ে যে আমি মাফুয়া ওয়েব মাস্টার করে ফেলেছি, এখন আমি পিকোলোকে আটকাতে যাচ্ছি। টিএন এর গার্লফ্রেন্ড লঞ্চটন বলে টিএন তুমি যেও না আমাকে ছেড়ে, কিন্তু আমাদের সিগমা বয় টিএন কল কাট করে দেয় আর বলে আমাকে কেউ আটকাতে পারবে না, আমি আর মাইন্ড চেঞ্জ করবো না। এইদিকে আমরা কাইন টাওয়ারে দেখি গোকু বলে আমি একদম একই রকম আছি, তবে আমার একটু অন্যরকম ফিল হচ্ছে, এখন সবকিছু আমি ভালোভাবে করতে পারছি মনে হচ্ছে। কাইন মনে মনে বলে তোমার পাওয়ার এখন অনেকটাই বেড়ে গেছে, যেটা তুমি ইমাজিনেশনও করতে পারবা না। ইয়াজিরোবি জিজ্ঞাসা করে গোকু তুমি কি শিওর? গোকু বলে হ্যাঁ আমি অবশ্যই। গোকু টাওয়ারের ওই কিনারে চলে যায় আর কিং পিকোলোর ভয়ঙ্কর লেভেলের ইভেল এনার্জি সেন্স করতে পারে। আসলে কিং পিকোলোর বয়স কমার কারণে ও এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। গোকু বলে আমি এখন কি পিকোলোর সাথে ফাইট করব, আমার বিশ্বাস আমি অবশ্যই জিতবো। কাইন বলে গুড লাক, তবে আমি তোমাকে কিছু একটা দিতে চাই। এই বলে ফ্লাইং নিম্বাসকে সামন করে। আমরা দেখি বিরাট বড় এক ফ্লাইং নিম্বাস চলে আসে। ইয়াজিরোবি এটা দেখে হা হয়েছিল। কাইন তখন বলে তোমার যতটুকু লাগে তুমি নিয়ে নাও। গোকু কাইনকে ধন্যবাদ দিয়ে লাভ দিতে যাচ্ছিল। ইয়াজিরোবি বলে আরে লাভ দিও না, বলো পরে যাবে। কিন্তু গোকু ফ্লাইং নিম্বাসের উপরে নেমে ওর মন মতো এক টুকরা নিয়ে নেয় আর রেড হয়ে যায় বেরোনোর জন্য। আর কাইন আর ইয়াজিরোবিকে বিদায় জানিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। ইয়াজিরোবি বলে আরে এটা তো দেখছি অনেক ফাস্ট, আচ্ছা আমি কি একটু পাইতে পারি নাকি? তখন কাইন বলে অবশ্যই নিতে পারো, তবে তোমার হার্ট একদম পিওর থাকা লাগবে, তবে তুমি ওই নিম্বাস কাওয়ারে বসতে পারবা। আমরা দেখি যে গোকুর সাথে টিওনও যাচ্ছিল। এরপর আমরা দেখি যে কিং পিকোলো আরো একটা রোল নিয়ে আসে, মানে সব আজগুবির নিয়ম। ও তখন সবাইকে জিজ্ঞাসা করে তোমরা কি জানো এই পৃথিবীতে কতটা ডিস্ট্রিক্ট আছে? তখন ও চেহারা বলে আমি জানি 43টা ডিস্ট্রিক্ট। কিং পিকোলো এবার সবাইকে বলতে শুরু করে। ও বলে এই বক্সের মধ্যে ঠিক 43টা টিকিট আছে, যেগুলোর উপরে 43টা ডিস্ট্রিক্টের নামে আছে। যেহেতু আমি এই পুরো দুনিয়ার রাজা, তাই আজকের দিনকে আমি পিকোলো ডে নামে নাম করছি। আর আমি যখন একটা করে টিকিট তুলবো, ওখানে যেই শহরের নাম থাকবে আমি ওই শহরকে ধ্বংস করে দিব। যেটা শুনে তো সবাই আরো ভয় পাতে শুরু করে। রাজা বলে এটা অনেক খারাপ হচ্ছে। পিকোলো বলে চিন্তা করার দরকার নেই, আমি এক এটাকে শহরকে উড়াই দিব, কেউ পেন ফিল করতেই পারবা না। আগের রাজা তখন বলে তুমি এসব করে কি পাবে আমাকে বলো। পিকোলো তখন বলে এসব করে আমি তোমাদের মধ্যে ভয় আনতে পারবো, বুঝছো? ইয়ামচা তো এগুলো কথা শুনে অনেক রাগ হচ্ছিল। পিকোলো বলে তোমাদের চিন্তা করার দরকার নেই, আমি প্রতি বছর পিকোলো ডেতে একটা করে টিকিট তুলবো, তাই যে শহরের ভাগ্য সবচেয়ে ভালো সেই শহর 43 বছর টিকে থাকবে। ভুল মারতে এইগুলো কথা শুনে মাথা নষ্ট হচ্ছিল। আমরা চিচি আর অক্সকিনকে দেখি, ওরাও দেখছিল এগুলো। চিচি তখন অক্সকিনকে বলে ড্যাডি আপনি কি কিছু করে এটা থামাতে পারবেন না? অক্সিন তখন বলে আমি এতটা স্ট্রং না যে আমি ডেমন কিং পিকোলোকে থামাতে পারবো, আর আমার মনে হয় না যে কেউ ওকে থামাতে পারবে। তখন চিচি বলে আমার বিশ্বাস গোকু ওকে থামাবেই। আমরা গোকুকে দেখে ও ফুল স্পিডে ফ্লাইং নিম্বাস নিয়ে যাচ্ছিল। এইদিকে ইয়াজিরোবি কাইনকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় গোকু কি জিতবে? কাইন বলে আমি ঠিক শিওর জানি না, তবে আমার ওর উপর বিশ্বাস আছে, আর ও যদি না করতে পারে তাহলে ধরে নাও এই পৃথিবী এখানে শেষ। এগুলো শোনার পর আমাদের ইয়াজিরোবি বলে কি শুনবা? ও বলে যেহেতু সব ডিস্ট্রিক্ট ধ্বংস হয়ে যাচ্ছে, তাই আমাদের উচিত সব সুস্বাদু খাবার গুলাকে এক জায়গায় রিজার্ভ করা, মানে এর মাথায় খাওয়া ছাড়া আর কোনো কিছু আসে না। কাইন বলে তুমি আমার সেনজুবিন সেভ করতে পারো। এটা শুনে ইয়াজিরোবি বলে ওটা কোনো খাবার হলো নাকি? আর আচ্ছা তুমি যদি আমাকে তোমার ক্লাউড দিতা তাহলে ভালো হতো। কাইন বলে তুমি ওটাতে চড়তে পারো তাহলে তুমি নিতে পারো, সমস্যা নাই। এইটা শুনেতে ইয়াজিরোবি খুশি হয়ে যায় আর বলে আমাকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, আমার হার্ট কিন্তু পানির থেকেও পিওর। এই বলে ও নিম্বাস ক্লাউডের উপরে লাভ দেয়, কিন্তু বেচারা সরাত করে ওর মাঝখান দিয়ে পড়ে যায়। এই ইয়াজিরোবি যত বাটপাই
খাবারের চিন্তা ভাবনা নিয়ে ঘুরে, ওর হার্ট কিভাবে পিওর হবে বলো। আমরা দেখি নিচে উপার বোরা ওদের খাবার রান্না করছিল, আর ইয়াজিরি সোজা এসে ওদের সামনে বিধ্বস্ত হয়, কিন্তু বেচারা তারপরও বেঁচে গেছে। উপা তখন গিয়ে গোকুর ব্যাপারে ইয়াজিরির কাছে জিজ্ঞাসা করে। ইয়াজিরি জানায় যে আমি এখানে পড়ে গেছি, আর গোকু ও তো পিকলোর সাথে ফাইট করার জন্য চলে গেছে। এইদিকে আমরা টিএনকে দেখি, ও এই খবরগুলো দেখছিল। ও তো এগুলো শুনে আরো বেশি মাথা খারাপ হয়ে যায় আর বলে তুই দাঁড়া, আমি আসছি তোকে বন্দি করার জন্য। এইদিকে আমরা দেখি যে পিকলো ওই লটারি শুরু করে দেয় আর একটা টোকেন বের করে। সবাই তো ভয়ে ভয়ে দেখছিল কোন শহরের নাম আসছে। পিকলো ওই টোকেন পরে বলে ওয়েস্ট সিটি। তো ওয়েস্ট সিটির বাসিন্দারা তোমরা পারলে পালাও। বুলমার তো ওয়েস্ট সিটির নাম শুনে বিশ্বাস হচ্ছিল না, কারণ ওই জায়গাতে ওর বাড়ি। ওর তখন ওর মা বাবাকে নিয়ে চিন্তা হতে শুরু করে। আর এইদিকে বুলমার মা বাবারা চিন্তা করছিল ভাগ্য ভালো যে বুলমা যেখানে থাকে ওখানকার নাম আসেনি, মানে এদের মতন পিওর লোক আমি আর দেখি নাই। বুলমা তখন তাড়াতাড়ি করে টিএনের সাথে যোগাযোগ করে ওয়েস্ট সিটির কথা জানিয়ে দেয়, বলে যে ওখানে আমার মা বাবা থাকে। টিএন বলে চিন্তা করার দরকার নেই, আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করছি। এইদিকে দেখি ওই সিটিতে শোরগোল পড়ে গেছিল, মানুষ যে যেভাবে পারছিল পালাচ্ছিল, যার কারণে পুরো শহরের মধ্যে একটা ভয়ঙ্কর লেভেলের জ্যাম বেঁধে গেছিল। এইদিকে আমরা ক্যাপসুল কর্পে বুলমার মা বাবার ওখানে দেখি। এইখানে বুলমার বাবা ওর জিনিসপত্র বেঁধে নিয়ে বুলমার মায়ের কাছে এসে জিজ্ঞাসা করে তুমি কি রেডি? কিন্তু তোমরা তো জানো মেয়ে মানুষের রেডি হতে কতক্ষণ টাইম লাগে। ঠিক তেমনই বুলমার মা নিজের বিড়াল খুঁজতে ব্যস্ত এখন, কিন্তু বিড়াল নিজের পিছনে থাকার পরও খুঁজে পায় না। বেচারা বিড়াল নিজে এসে বলে দেখ এখানে আমি আছি। বুলমার বাপ বলে ছুইটি আমাদের কাছে এত টাইম নাই, তাড়াতাড়ি করো। তখন ওর মা জিজ্ঞাসা করে আচ্ছা বাইরে কি বৃষ্টি হবে, ছাতা নিয়ে নিবো নাকি? যেটা শুনে তো বুলমার বাপের মাথা খারাপ হয়ে যায়, ও চিল্লাতে শুরু করে তাড়াতাড়ি বাড়াও। এদিকে টিভিতে ওয়েস্ট সিটিতে যে বিশৃঙ্খলা লাগছিল ওইটার খবর দেখাচ্ছিল। কামি হাউসে দেখি কিছু হুন্ডা চলে আসে আর বুলমার ইয়ামচাদেরকে বলছিল তোদের কাছে যা আছে আমাদেরকে সব দিয়ে দে, নাহলে তোদের খবর খারাপ হয়ে যাবে। এই বলে ওখানে ভাঙচুর করতে শুরু করে। আর এক হারামি কুমিরের বাচ্চা বুলমারকে ডিস্টার্ব করতে গেলে বুলমার প্রেমিক ইয়ামচা এসে ওকে শিক্ষা দিয়ে দেয়, আর তার সাথে ওই সব গুন্ডাদেরকেও ইয়ামচার লঞ্চ মিলি সেই রকম ধোলায় দেয়। এইদিকে আমরা দেখি গোকু ফুল স্পিড এখনো যাচ্ছিলই। কিং পিকলোকে দেখি ওর প্লেন রেডি হয়ে গেছিল, তাই ও বেরিয়ে পড়ছে ওয়েস্ট সিটিকে ধ্বংস করার জন্য। আমরা দেখি টিএন পিকলোর কাছে একদম পৌঁছে গেছিল। পিকলোর চেলা ওর জন্য প্লেন রেডি করে ফেলে। পিকলো তখন ওটাতে উঠে পড়ে। টিএন ঠিক পিকলোর সামনে চলে আসে আর বলে নিচে আয়, তোর জন্য আমি স্পেশাল এক গিফট রেডি করে রাখছি। পিকলো তো টিএনের পরে অনেক হাসে আর বলে তোকে লাইভ টিভির সামনে শেষ করবো, যাতে ওয়ার্ল্ডের মানুষ জানুক আমি কতটা ভয়ঙ্কর, তাহলে কারো আর সাহস হবে না আমার সাথে লড়াই করতে আসার। এইদিকে গৌকে দেখে ও লিম্বাসকে আরো স্পিড বাড়াতে পারে। এইদিকে টিএনকে দেখে ও পিকলোকে বলে কি হলো তুই নামছিস না, তোর কি ভয় ধরে গেছে? পিকলো তখন নিচে নেমে আসে আর বলে তাড়াতাড়ি আসো, খেলা এখন জমবে। টিএন ভাবছিল যাক পিকলো এখনো ধরতে পারেনি আমি মাফুয়া টেকনিক জানি। ও তখন ওই জারে ক্যাপসুলটা বের করে আর মনে করতে থাকে ওর সম্পূর্ণ প্র্যাকটিসের কথা। টিএনও নিচে চলে আসে পিকলোর ঠিক সামনেই। পিকলো তখন টিএনকে বলে তোর ভিতর যা যা টেকনিক আছে সব দেখা, যদি না দেখাতে পারিস তোর খবর আছে। টিএনও তখন প্রস্তুত হয়ে যায় লড়াই করার জন্য। পিকলো বলে আমাকে সম্মান দেখা, না হলে তো আমার সিংহাসনে কোনো রেসপেক্টই থাকবে না। টিএন আস্তে আস্তে পিকলোর সামনে চলে আসে। পিকলো বলে তুই আমার সময় নষ্ট করছিস, তোর স্পিড অনেক স্লো, তোর সাথে ফাইট করার জন্য আমি আরেকজনকে আনছি। টিএন বলে কি? তখন আমরা দেখছি পিকলো ওর মুখ থেকে একটা ডিম উগলাই দেয়, আর ওই ডিম থেকে বেরিয়ে আসে ওর একটা সোলজার। এই সোলজারটা অনেক পাওয়ারফুল ছিল। কিং পিকলো বলে এই নাম আমি ড্রাম দিচ্ছি, এই ড্রামই তোকে বিট করবে দেখ। টিএনও প্রস্তুত হয়ে যায় আর বলে তাহলে পিকলোকে বিট করার আগে এটা আমার ওয়ার্ম আপ হবে। আমরা গোকুকে দেখি ও এখন আসছিল, অবশ্য ও পৃথিবীর অন্য প্রান্ত থেকে আসছে তাই এত লেট হচ্ছে। এইদিকে আমরা দেখি বুলমাকে ওর বাবার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে যোগাযোগ করতেই পারছিল না, কারণ ওর মা তো ব্যস্ত এখন কোন ড্রেস পরে বাইরে বেরোবে। আর বুলমার বাপ বলছিল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তখন বুলমার মা বলে মনে হচ্ছে এই ড্রেসটা আমার উপর শুট করবে না। আমার একটা কথা মনে পড়ে গেল। তখন বুলমার বাপ বলে কি মনে পড়লো? বুলমার মা কি বলে জানো? ও বলে আরে আমি তো ভুলেই গেছিলাম, আজকে আমার প্রতিবেশীর সাথে মার্কেটে যাওয়ার কথা ছিল। সিরিয়াসলি পুরো শহরে ধ্বংস হতে আসছে আর জামা কাপড় মার্কেট নিয়ে পড়ে আছে এরা। বুলমা ভোর করতে ওর মা ওর কথা না শুনে বলে আমাকে মাফ করবেন, আজকে মার্কেটে যাইতে পারবো না, কারণ এখন আমাকে সাজতে হবে, তারপর আমাদেরকে আবার এই শহর ছেড়ে তো যাইতে হবে। তা আমি প্রমিস করছি সামনে হপ্তাহে আপনার সাথে যাবো নি। এই বলে সাথে সাথে ফোনটা রেখে যায়। বুলমা তো এখানে ভেবা চেকে খেয়া যায় যে কি বললো। এইদিকে পিকলো ড্রামকে অর্ডার দিয়ে দেয় টিএনকে শিক্ষা দেওয়ার জন্য। টিএন মনে মনে ভাবছিল আমার হাতে এত সময় নেই এর সাথে ফাইট করার জন্য, আমাকে তাড়াতাড়ি পিকলোর উপর মাফুয়া টেকনিক ব্যবহার করতে হবে। তাই ও ড্রামকে টপকে ওর পিছনে চলে যায়, কিন্তু ড্রাম ওর সামনে চলে আসে। ও যতবারই ও ড্রামকে এড়িয়ে যাচ্ছিল ততবারই ড্রাম ওর সামনে চলে আসছিল। বাধ্য হয়ে ওর সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু ড্রাম ওরা অ্যাটাক ডস করে ওর উপর অ্যাটাক করে। টিএন অ্যালবাম মারতে গেলে উল্টো নিজেই খুশি খেয়ে যায়। আমরা দেখি যে ড্রাম টিএন এর আচ্ছা রকম ভাবে ধোলাই করছিল, তবে অবশেষে আমাদের টিএন একটা পাওয়ারফুল অ্যাটাক করতে সক্ষম হয়। কিন্তু ড্রাম এই অ্যাটাক খাওয়ার পর হাসার বলে ও তুমি তাহলে ফাইটও করতে পারো। টিএন মনে মনে ভাবছিল এই পিকলোর সোলজার হলেও এ অনেক বেশি পাওয়ারফুল, আমাকে যে করে হোক পিকলোকে থামাতে হবে, কারণ আমি ছাড়া ওকে কেউ থামাতে পারবে না। কিন্তু তার আগে আমাকে এই ড্রামকে হারাতে হবে, না হলে তো আমি মাফুয়া টেকনিক ব্যবহার করতেই পারবো না। আমরা আমাদের গৌকে দেখি ও এখন আসছিলই, তখনই ও জঙ্গলের ভিতরে একটা মেয়ের আওয়াজ শুনতে পাই। আমরা জঙ্গলের ভিতরে অক্স কিং আর চিচিকে দেখি
দেখি ওদেরকে রাজা সব সোলজাররা ঘিরে ধরেছিল। আসলে এদেরকে কিং পিকলো অর্ডার দিয়েছিল ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো মার্শাল আর্টিস্ট ফাইটার আছে ওদেরকে মেরে ফেলার জন্য, তাই এরাই অক্স কিং এর পিছনে আসছিল। অক্স কিং এদের সবার উপরে অ্যাটাক করতে আসলে ওরা সবাই গুলি চালাতে থাকে। এইসব গুলিতে অক্স কিং এর ভয়ঙ্কর লেভেলে ইনজুরি না হলেও তখনই চিচি সামনে এসে ওর অ্যাটাক ইউজ করে আর ওদের বন্দুককে কেটে দেয়। কিন্তু এই রাজার সোলজাররা কম ছিল না, ওরা মিসাইল বের করে আর সোজা লঞ্চ করে দেয় অক্স কিং এর উপরে। কিন্তু আমাদের গোকু সোজা ওই মিসাইলের সামনে এসে দুই হাত দিয়ে আটকে দেয় ওটাকে। গোকু তো চিচিকে দেখে অনেক খুশি হয়ে যায়। গোকু চিচিকে দেখে বলে, আরে চিচি তুমি তো দেখতে বড় হয়ে গেছো। এদিকে সোলজার বলছে আমাদের বাজোকা দিয়েও কিছু হলো না। গোকু এবার ওই সোলজারদেরকে বলে তোমাদের পিকলো অর্ডার মানার দরকার নেই, কারণ আমি পিকলোকে হারাতে যাচ্ছি। সাধারণ মানুষের মতন এই সোলজাররাও গোকুর কথায় বিশ্বাস করতে পারে না, কারণ গোকু তো একটা বাচ্চা ছেলে, ও কিভাবে পিকলোকে হারাবে। গোকু এবার ওই সোলজারদেরকে দৌড়ানি দেয়। গোকুকে দেখে ওরা ভয়ে তখন ওখান থেকে পালিয়ে যায়। এইদিকে আমরা কামি হাউসে দেখি লঞ্চ ওর বন্দুকগুলো পলিশ করছিল আর বুলমার মন খারাপ হয়েছিল। আমরা ইয়ামচাকে দেখি ওর খাবারের জিনিস প্যাক করে বেরোচ্ছিল। তখন বুলমা বলে, ইয়ামচা তুমি কি সত্যি ওখানে যাচ্ছ? কারণ তোমার পা তো এখনো ঠিকমতো হিলই হয়নি। ইয়ামচা তখন জানায় আমাকে এটা করতে হবে, না হলে আমাদের উপরে বিপদ খুব শীঘ্রই চলে আসবে। এটা শোনার পর বুলমার লঞ্চ বলে তাহলে আমরাও যাচ্ছি তোমার সাথে। এইদিকে আমরা ওই শহরে দেখি শহরের অবস্থা নাজেহাল হয়েছিল। পিকলোকে দেখি ও ড্রাম আর টিএনএ ফাইট দেখছিল। ড্রাম এতটাই পাওয়ারফুল ছিল যে ও টিএন এর উপরে ভারী পড়ছিল। টিএন কোনোভাবে ওর সাথে পেরে উঠছিল না। তখনই পিকলো নাম্বার 1 চালা বেশি ফটাফটার করলে পিকলোকে ধমক দিয়ে বলে, এই তুই কি বলে গেছো আমি এখানকার রাজা? যেটা শুনে ওর চালা ভয় পেয়ে যায়। এইদিকে আমরা দেখি যে ড্রাম টিএন এর মাজার পিছনে ভয়ঙ্কর লেভেলে অ্যাটাক করে, যার কারণে টিএন ওখানে মাটিতে পড়ে যায়। ড্রাম এবার টিএন কে শেষ করতে যাচ্ছিল, তখন টিএন ঘুরে ড্রামের মুখে এক ভয়ঙ্কর লেভেলে অ্যাটাক করে দেয়, যার কারণে ড্রামের ঝোল বের হয়ে গেছিল। এই সুযোগে টিএন দুমাদুম ড্রামের উপরে অ্যাটাক করতে থাকে, যেটা থেকে তো পিকলোর মাথা গরম হয়ে যায় যে আমার সোলজার কে হারাচ্ছে। আমরা দেখি যে টিএন ড্রামকে ধরে রেখেছিল। তখন ড্রাম বলে, ও তাহলে তুমি এতটুকুই করতে পারো? এই বলে ও টিএন এর হাত থেকে ছুটে গিয়ে টিএন কে এক ঘুষি মেরে দেয় আর ওর পিছনে এসে ওই একই জায়গাতে আবারও ভয়ঙ্কর লেভেলে অ্যাটাক করে আর সাথে সাথে সামনে এসে ওকে এক লাথি মেরে পিকলোর পায়ের সামনে ফেলে দেয়। আমরা গোকুকে দেখি ও সমুদ্র পার হয়ে এই সিটির কাছে একদম চলে আসছিল। পিকলো এবার ঘুরে চলেই যাচ্ছিল, তখন টিএন আবার উঠে পড়ে আর ওর ক্যাপসুল থেকে ওই জারটা বের করে ফেলে। জার দেখতেই তো পিকলো হালুয়া টাইট হয়ে যায়, মানে একবার তো 300 বছরের মতো বন্দী হয়েছিল, তাই ও জানে এটা ঝাল কেমন। তখনই টিএন মাফুয়া টেকনিক ব্যবহার করে। কিং পিকলো মাফুয়া টেকনিকের মধ্যে পড়তেই যাচ্ছিল, কিন্তু তখনই ড্রাম ওর সামনে চলে আসে, যার কারণে ও ওই টেকনিকের ট্যাপ হয়ে যায়। টিএন এবার চিন্তা করে পিকলোকে ওর সাথে নিবে, কিন্তু পিকলো পিছনে সরে গিয়ে ওই জারের উপরে ওর লেজার অ্যাটাক করে দেয়, যার কারণে এই জারটা এখানে ভেঙে যায়। মানে পিকলোর সাথে সাথে পিকলোর চেলা ড্রামও বেঁচে গেছে। টিএন এবার চিন্তা করতে থাকে আমি কেন এখনো বেঁচে আছি। এর উত্তর পিকলো দিয়ে বলে, কারণ তুমি মাফুয়া টেকনিক করতে ফেল হয়েছো, এই কারণে তুমি এখনো বেঁচে আছো। কিন্তু টিএন যতই ফেল হোক না কেন, ওর এনার্জি শেষ হওয়ার কারণে ও মাটিতে লুটিয়ে পড়ে। তখন পিকলো ড্রামকে অর্ডার দিয়ে দেয় টিএনকে শেষ করে দেওয়ার জন্য। ড্রাম ওর ফাইনাল অ্যাটাক টিএনের উপর করতে যাচ্ছিল, তখনই আমরা দেখি যে আমাদের প্রিয় গোকু এসে ড্রামকে মেরে দূরে পাঠিয়ে দেয়, যেটা দেখে তো টিএনও চমকে যায়। গোকু কিভাবে আসলো? পিকলো তখন বলে, আমি তোমার সাথে যখন ফাইট করছিলাম আমি তো দেখছিলাম তোমার হার্টবিট থেমে গেছিল, তাহলে বেঁচে গেলে কিভাবে? গোকু এবার উল্টো কিং পিকলোকে জিজ্ঞাসা করে, আরে তোমাকে অন্যরকম দেখাচ্ছে কেন? পিকলো বলে, কারণ আমি ড্রাগন বল ব্যবহার করে আমি নিজেকে যৌবন বানিয়ে নিয়েছি আর এখন আমার পাওয়ার আরো অনেক বেড়ে গেছে। আমরা দেখি যে ড্রাম হাসতে হাসতে ওর সামনে আসার বলে, তোর ব্যবস্থা আমি করতেছি দাঁড়া। পিকলো ওকে অর্ডার দিয়ে দেয় গোকে শেষ করে দেওয়ার জন্য। টিন গোকু তখন চিল্লাই বলে, গোকু ও কিন্তু তোমার থেকে অনেক বেশি ফাস্ট। আমরা দেখি যে ড্রাম অনেক স্পিডে গোকুর পিছনে এসে ওর অ্যাটাক করতে যাবে, তখনই গোকু পিছনে ঘুরে এক ভয়ঙ্কর লেভেলে লাথি মারে ওর মুখে, যেটা দেখে তো টিএন এর সাথে সাথে কিং পিকলো চমকে যায়। টিএন তো বিশ্বাসই করতে পারছিল না গোকু এটা কিভাবে করলো। এইদিকে আমরা দেখি ইয়ামচা বুলমারা বেরিয়ে পড়েছিল প্লেনে করে। ইয়ামচা তখন বলে, আমি আশা করবো যে টিএন ওখানে পৌঁছে গেছে। লঞ্চ তখন বলে, পিকলো যদি আমার প্রেমিককে কিছু করে তাহলে এই পিকলোর অবস্থা আমি খারাপ করে দেবো। সিরিয়াসলি প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়। তখনই দেখি লঞ্চ হাঁচি দেয় আর ওর ভালো লঞ্চ চলে আসে, যে কিনা বন্দুক টন্দুক কিছুই চালাতে পারে না। বেচারা, এদের এমনি সাপোর্টার নাই, তারপর আরো একটা সাপোর্টার কমে গেল। এদিকে আমরা দেখি গোকু আর কিং পিকলো সামনাসামনি দাঁড়িয়েছিল। টিএন ভাবছিল গোকু কিভাবে একটা ডিমনকে একা এটাকে নক আউট করে দিতে পারে। ও তো আগে এত পাওয়ারফুল ছিল না, ও টুর্নামেন্টের পরে এতটা পাওয়ারফুল এখন কিভাবে হলো? পিকলো বলে, শেষ ফাইটে তুমি কিভাবে বেঁচে গেছো আমি জানি না, কিন্তু এইবার আমি তোমাকে ছাড়বো না। গোকু তখন পিকলোকে বলে, আজ তোমাকে মরতেই হবে। যেটা শুনে পিকলো বলে, তুমি তো দেখছি অনেক অহংকারী আর তার সাথে চিন্তা করছো তুমি আমাকে হারাবে। তুমি শেষবারের থেকে অনেক পাওয়ারফুল হলেও তুমি এখন জানো না যে আমি আগের বারের থেকে কতটা পাওয়ারফুল হয়ে গেছি। গোকু বলে, তুমি যা বলছো সেটা আমার উপরেও খাটে। ওরা তখন প্রস্তুত হয়ে যায় ফাইট করার জন্য। গোকু তো রাগে ফুসছিল, কারণ ওর অনেকগুলো প্রতিশোধ নেওয়া লাগবে। আমরা দেখি পিকলো ওর হাত দিয়ে গোকুর উপরে অ্যাটাক করে, কিন্তু গোকুর হাত দিয়ে ওটাকে ব্লক করে ফেলে, যেটা থেকে পিকলো চেলা এবং টিয়নও অবাক হয়। আমরা দেখি পিকলো আবারও অ্যাটাক করে, কিন্তু গোকু ওর অ্যাটাকটা থামিয়ে দিয়ে ওকে তুলে দূরে আসার মারে। গোকুর বর্তমান পাওয়ার দেখে তো টিএন এর সাথে সাথে কিং পিকলো নাম্বার 1 চেলা অবাক। এদিকে একটা সোলজার এসে রাজাকে জানায় যে একটা অনেক পাওয়ারফুল বাচ্চা
বাচ্চা এসে পিকোলোর সাথে লড়াই করছে। পিকোলোকে দেখি ও ধ্বংসস্তূপের মধ্যে থেকে উঠে আসে। তখন গোকু বলে এখন তোমার হাতে 5 সেকেন্ড আছে মাত্র। পিকোলো তখনই লেজার বিম দিয়ে গোকুর উপরে শুট করতে থাকে। গোকু ওগুলোর থেকে বাঁচছিল। একটা লেজার গিয়ে ড্রামের উপরে পড়ে। আমরা দেখি যে ওর বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মানে এগুলো কোনো সাধারণ লেজার বিম ছিল না। আমরা মেইন রাজাকে দেখি ও জানালা দিয়ে গোকু আর পিকোলো ফাইট দেখে বিশ্বাসই করতে পারছিল না যে গোকু কিং পিকোলোর থেকে অনেক বেশি ফাস্ট। ওরা চিন্তা করতে থাকে এই ছেলেটা আবার কে। পিকোলোকে দেখি ও উপর দিকে লাফ দেয় আর সোজা নিচের দিকে আসার সময় গোকুর উপরে ভয়ঙ্কর লেভেলের এনার্জি বিম শুট করে, কিন্তু গোকু ওখান থেকে সরে যায়। সাথে সাথে পিকোলো আবারও এনার্জি বিম শুট করে গোকুর উপরে। গোকুর এটা সোয়ালে ওর পাশ দিয়ে বেরিয়ে যায়। এইটার কারণে ও গোকু সিটকে যায়, কিন্তু নিজেকে সামনে আবার স্পিন হয়ে পিকোলোর সামনে এসে দাঁড়ায়। পিকোলো তো বিশ্বাসই হচ্ছিল না যে এই ছেলেটা এতটা পাওয়ারফুল হয়ে গেছে আগের বারের থেকে। পিকোলো তখন বলে তুমি কোনো মানুষ না, তুমি নিশ্চয়ই অন্য কিছু। গোকু এবার বলে নিজে প্রস্তুত করে নাও আমার অ্যাটাকের জন্য। পিকোলো বলে তুমি তোমার অ্যাটাকের জন্য আমাকে প্রস্তুত হতে বলছো? একটুবারে তুমি আফসোস করবে যে তুমি কেন এই দুনিয়াতে জন্মগ্রহণ করলে। গোকু তখন পিকোলোকে বলে তুমি আমার লাইফ থেকে অনেক প্রিয়জন মানুষকে নিয়ে নিয়েছো যাদেরকে আমি খুব ভালোবাসতাম। টিএন আর পিকোলো নাম্বার 1 চেলা। গোকুর পাওয়ার দেখে প্রতি মুহূর্তে অবাক হচ্ছিল। আমরা দেখি গোকু পিকোলোর সামনে থেকে গায়েব হয়ে সোজা ওর কানের নিচে এক চাটি বসিয়ে দেয়। এক ঘুষিতে পিকোলোর মুখ থেকে ঝোল বেরিয়ে যায়। ও সোজা গিয়ে ওর নাম্বার 1 চেলাকে আলো ভর্তা বানায় দেয়। বেচারা এখানে পটল তুলে ফেললো। টিএন মনে মনে ভাবতে থাকে ও এতটাই ফাস্ট যে আমি ওকে ঠিকমতো দেখতেই পারছি না। আসলে ওই ম্যাজিক্যাল ওয়াটার সত্যি কাজ করছে। ওই ম্যাজিক্যাল ওয়াটার গোকুর ভিতরে পোটেনশিয়াল আনলক করে দিছে। কিং পিকোলোকে দেখে ও দাঁড়িয়ে পড়ে আর রাগে দাঁত কামড়াচ্ছিল। ও এবার অ্যাটাক করতে আসে, গোকু অ্যাটাক করতে আসে। ও কয়েকবার গোকুর উপরে ঘুষি মারলে গোকু ওই অ্যাটাকগুলোকে ডস করে ওর আশপাশ দিয়ে অনেক স্পিডে মুভ করছিল, যেগুলোকে পিকোলো ঠিকমতো দেখতে পাচ্ছিল না। আসলে পিকোলোর থেকে গোকুর স্পিড এখানে বেশি ছিল। আমরা দেখি যে দুজনের উপরে অ্যাটাক করতে আবারও আসে। গোকু পিকোলো অ্যাটাক ডস করে ওর পায়ে ল্যাং মারে, যার কারণে পিকোলো ওখানে পড়ে যায়। গোকু আবারও পিকোলোর উপর অ্যাটাক করতে গেলে পিকোলো ঘুরে গোকুর পেটে অনেক জোরে লাথি মারে, কিন্তু গোকু নিজেকে আবারও কোনো রকম ভাবে সামলে পিকোলোকে উল্টা এক লাথি মারে। পিকোলো এবার গোকুর উপরে 2টা অ্যাটাক করে দেয়। আবার গোকু অ্যাটাক করে দেয় পিকোলোর উপরে। মানে এখানে কেউ কারো থেকে কম ছিল না, দুজনের উপর সমানভাবে অ্যাটাক করে যাচ্ছিল। এইদিকে আমরা ভালোরন্সকে দেখি ও গুনগুন করে গান করছিল। পিকোলোকে দেখি ও উপরের দিকে লাফ দিছিল। গোকু উপরে এসে ওর থুতনির উপরে এলবো মেরে দেয় আর তার সাথে ওর পেটে লাঠি মেরে ওকে নিচে পাঠিয়ে দেয়। কিং পিকোলো আবারও নিজেকে সামনে দাঁড়িয়ে পড়ে। পিকোলোকে দেখি ও হাঁপাচ্ছিল। টিএন তখন গোকু ওকে এখনই শেষ করে দাও। পিকোলো আবার অ্যাটাক করতে গেলে গোকু অনেক স্পিড ওখান থেকে গায়েব হয়ে যায় এবং পিকোলোকে দমাদম কেলাতে শুরু করে। টিএন আর ওই রাজা খুবই খুশি হচ্ছিল। পিকোলোকে দেখে ও সোজা হয়ে দাঁড়ায় আর নিজের মুখে কেচাপ মুছে হাসতে হাসতে বলে তুমি প্রথম পারসন যে ফাইটে আমাকে এত দূর পর্যন্ত পুশ করতে পারছো। আমি ভাবিনি যে কেউ আমাকে এরকম ধরনের ফাইট দিতে পারবে। টিএন তো কিছুই বুঝতে পারছিল না কারণ পিকোলো কেন হাসছে। গোকু তখন পিকোলোকে বলে আমি জানি তুমি হোল ব্যাক করে আসো, তাই তুমি তোমার ফুল পাওয়ার আমার সাথে ফাইট করো। টিএন তো এই কথা শুনে বিশ্বাসই করতে পারে না। এইটা শুনে কিং পিকোলো বলে আমি ভাবিনি যে তুমি এটা নোটিস করে ফেলবে, তবে এইটাতে একটা প্রবলেম আছে। আমি যখন আমার ফুল পাওয়ার ব্যবহার করি ওটার কারণে আমার জীবন ছোট হতে থাকে, যেহেতু এখন আমার কাছে কোনো চয়েস নাই তাই আমাকে আমার এক ফুল পাওয়ার ব্যবহার করতে হবে। এই বলে ও নিজের পাওয়ার আপ করতে শুরু করে। আমরা দেখি যে ওর রকগুলো দেখা যাচ্ছিল, আশপাশে পুরো জায়গায় কাঁপতে শুরু করে, এমনকি মাটিতে ফাটলও চলে আসে। এইগুলো দেখে সবাই অবাক হলে গোকু ওখানে স্টিল দাঁড়িয়েছিল। আমরা দেখি যে পিকোলো ওর সম্পূর্ণ পাওয়ার আপ করে ফেলেছিল। তোমরা হয়তো ভাবতে পারো গোকু একে ইজিলি হারাই দিবে, কিন্তু না, এই পিকোলো যে কতটা পাওয়ারফুল এটা তোমরা সামনেই জানতে পারবা। পিকোলো ওর হাত সুইং করে আর এক সুইংয়ে এতটা ফোর্স ছিল যে গোকু ওর সামনে দাঁড়াতেই পারছিল না। টিএন চিন্তা করে এক হাতে সুইং এ এতটা পাওয়ার। পিকোলো হাসতে শুরু করে। গোকু বলে এটা খারাপ ছিল না, তবে আমি তোমাকে হারাবোই আজকে। পিকোলো বলে এটা তো শুধু একটা ওয়ার্ম আপ ছিল। এই বলে ও সোজা চার্জ করে দেয়, গোকু চার্জ করে দেয়। এবার পিকোলো ওর হাত দিয়ে অ্যাটাক করে গোকু এটাকে ডস করে ফেললেও পিকোলো ঘুরে গিয়ে গোকুর উপরে মারাত্মক লেভেলে এক ঘুষি মারে, যার কারণে গোকুর মুখ দিয়ে আব্বা ডাক বের হয়ে যায়। ও সোজা গিয়ে মাটিতে বিধ্বস্ত হয়। আমরা দেখি টিএন সহ ওই রাজা চমকে গেছিল। গোকু যেখানে গিয়ে পড়ছিল ওই জায়গাটা অনেক বড় এক গর্ত হয়ে গেছিল। এটা থেকে রাজাটা বলে বেচারা ছেলেটা অনেক চেষ্টা করছিল কিন্তু ও পারলো না। পিকোলোকে দেখি ও টিএন কে বলে তুমি এখন বুঝতে পারলে কেন এই পৃথিবীর মধ্যে কেউ আমাকে হারাতে পারবে না। কিন্তু টিএন তারপরও প্রস্তুত হয়ে যায়। তখন আমরা দেখি আওয়াজ আসছিল কা মে আ। এইটা দেখে তো পিকোলো নিজেরও বিষয় হচ্ছিল না। আমরা দেখি ওই গর্তের ভিতর থেকে গোকু লাফ দিয়ে উঠে এসে সরাসরি কামেহামেটা পিকোলোর উপর মেরে দেয়। পিকোলো এবার ওর 2 হাত দিয়ে কামেহামা ঠেকাতে গেলে গোকু তখন ওই কামেহাটাকে সুইং করে সরাসরি কিং পিকোলোর পিছনে মেরে দেয়। এইটা দেখে গোকু অনেক খুশি হয়ে গেছিল। আমরা দেখি কিং পিকোলো মাথা ধরে বসেছিল। গোকু নিচে নেমে আসার বলে এইবার বলো না যে কামেহামা তোমার এতটা লাগছে, কারণ এটা আমার ওয়ার্ম আপ ছিল। আর তুমি চিন্তা করো না এই ফাইটটা ততক্ষণ থামছে না যতক্ষণ না আমাদের মধ্যে একজন টপকাবে। পিকোলো রেডি হয়ে যায় আর বলে সেইটা তুমিই হবে। ওরা দুজনের দিকে তাকিয়ে দেখছিল কে কখন অ্যাটাক করবে। তখন আমরা দেখি গোকু অ্যাটাক করে দেয়, কিন্তু পিকোলো ওর হাত সামনে এনে ওই অ্যাটাকগুলোকে ব্লক করে উল্টো গোকুকে ঘুষি মেরে দূরে পাঠিয়ে দেয়। গোকু লাফাতে পিছনে আগাছিল। কিং পিকোলো ওর পিছে পিছে আসতে থাকে। তখন আমরা দেখি গোকু হঠাৎ করে থেমে গিয়ে কিং পিকোলোর পেটে ভয়ঙ্কর লেভেলে কিক মেরে দেয়। এদিকে ইয়ামচাকে দেখে ও বলছিল ওয়েস্ট সিটি এখনো ডিস্ট্রয় হয়নি, আমার মনে হয়
টিএন পিকোলোকে ধরে রাখছে। তখন ওদের প্লেনে টিভিটা চালু হয়ে যায় আর অ্যাঙ্কার বলছিল যে ডিমন কিং পিকোলো কিং এর প্রাসাদ এখনো ছাড়তে পারেনি। এদিকে আমরা দেখি যে পিকোলো আর গোকু ফাইট করছিল, একবার গোকু অ্যাটাক করছিল আর একবার পিকোলো অ্যাটাক করছিল। আমরা দেখি যে গোকু পিকোলোকে কিক মেরে নিচে ফেলে দেয় আর সোজা গিয়ে থুতনি নিচে আর একটা অ্যালবাম মেরে ওর পেটে দমাদম ঘুষি মারতে থাকে। এদিকে আমরা দেখি যে সোলজার রাজাকে বলছিল ইউর মেজেস্টি এটা আমাদের পারফেক্ট টাইম, আপনাকে এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু রাজা এখান থেকে যেতে নারাজ। আমরা দেখি গোকু পিকোলোর ঢোলাই করার পরে হাঁপাচ্ছিল আর পিকোলো নিজেও হাঁপাচ্ছিল। এগুলো দেখে তো টিএন বলে ওদের ফাইট টক্করের মধ্যে যাচ্ছে, আমার মনে হয় গোকু জিততে পারে। ওইদিকে টিভির মাধ্যমে বুলমারাও জানতে পেরে যায় যে দুইজন পিকোলোর সাথে লড়াই করছে। এইটা শুনতে বুলমা অবাক হয়ে যায়, দুইজন আবার কে লড়াই করছে। অ্যাঙ্কার তখন বলে যে একজন ইয়াং ম্যান এবং একটা ছেলে কিং পিকোলোর সাথে ফাইট করছে। আনফরচুনেটলি আমাদের কাছে এর বেশি ডিটেলস নেই। এই খবরগুলো সোনা এবং বুলমারাও দেখছিল। এইদিকে আমরা দেখি যে গোকু আর পিকোলো এখনো লড়াই করছিল। পিকোলো গোকুর উপরে ওর লেজার বিম দিয়ে অ্যাটাক করে, যার কারণে গোকু ডান পা ইনজর্ড হয়ে যায়। ডিমন কিং পিকোলো ওর ফাইনাল অ্যাটাক করতে গেলে গোকু ওর নিউবি এক্সটেন্ড করে ওকে উল্টো অ্যালবাম মেরে দেয়। এইদিকে প্লেনের ভিতরে দেখি ইয়ামচা বলে গোকু তো মরে গেছিল তাই না? তখন বুলমা বলে তোমার কি মনে নাই ফরচুন টেলার বাবা কি বলছিল? ফরচুন টেলার বাবার কথা মনে পড়তেই ইয়ামচা বুঝে যায় যে এইটা গোকুই, কারণ ফরচুন টেলার বাবা বলছিল গোকু একদিন বড় কিছু একটা করবে। আমরা পিকোলোকে দেখি ও আবার ওর পাওয়ার আপ করছিল, যার কারণে পুরো শরীর চমকাতে থাকে। ও তখন ওর পুরো শরীরের এনার্জি এক জায়গায় করে গোকুর উপর শুট করে দেয়, কিন্তু গোকু এটাকে ডস করে উল্টো ওর উপরে কামিয়ামা শুট করে দেয়। কিন্তু না, পিকোলো ওর অনেকগুলো এনার্জি বিম শুট করে, যার কারণে গোকুর কামিয়ামাটা ওখানে ফেটে যায়। এর আগের অ্যাটাকের কারণে গোকু হাঁটতে পারছিল না ঠিক মতো, ওর একমাত্র ভরসা ছিল ওর নিয়ব। কিন্তু এইবার পিকোলো ওটার উপরে এনার্জি বিম শুট করে ওটাকে গোকুর থেকে দূরে সরিয়ে দেয়। টিএনও তখন অনেক চিন্তায় পড়ে যায়। আমরা পিকোলোকে দেখে ও এবার ওর সবচেয়ে ভয়ঙ্কর ফাইনাল অ্যাটাক গোকুর উপরে করে দেয়। গোকু তো এটা দেখে চিল্লাতে শুরু করে দেয়। আমরা সোনাকে দেখি ও ওই বড়ি মহিলাটার কাছেও ছিল। পিকোলো ওই অ্যাটাকের কারণে পুরো শহরের অবস্থা হালো টাইট হয়ে যায়, যার কারণে ইয়ামচাদের ওখানে থাকা টিভির কানেকশনও চলে যায়। ওরা তখন প্লেনে থেকে দূর থেকে দেখতে পায় শহরের মাঝখানে ভয়ঙ্কর লেভেলের এক ব্লাস্ট হয়েছে। তোমরাই দেখতেই পাচ্ছ এটা কত ভয়ঙ্কর ছিল। আমরা দেখি যে অ্যান্ড্রয়েড 8 ওখানে থাকা দুইটা বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছিল আর সোনা কোনো মতো বেঁচে গেছিল। সোনা তখন দূর থেকে ওই এনার্জি ব্লাস্টটা দেখতে পায়। আমরা রাজাকে দেখি ও কোনো মতো ওখান থেকে প্লেন নিয়ে পালাতে পারছিল। ও তো এমন লেভেলের ডিস্ট্রাকশন পাওয়ার দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এই অ্যাটাকের কারণে ও সম্পূর্ণ প্রাসাদে উড়ে গেছিল। ধোয়া সরার পর আমরা দেখি পিকোলো হাসছে আর ওর আশেপাশে সম্পূর্ণ জায়গা একদম প্লেন হয়ে গেছে। ও হাসতে হাসতে বলে ফাইনালি আমি এখন ওকে শেষ করে দিছি। তখনই ও গোকুর পাওয়ার সেন্স করতে পারে আর বলে এইটা হতে পারে না, ওই অ্যাটাকের পরে কিভাবে বাঁচলো? আমরা দেখি যে আসলে টিএন গোকুকে বাঁচায় নিয়েছিল ওই অ্যাটাকের থেকে। ওরা উপর দিকে উঠছিল। পিকোলো বলে আমি তো ভুলেই গেছিলাম এরা উঠতে পারে। সত্যি বলতে ওই অ্যাটাক যদি গোকুর লাগতো গোকু এখানে শেষ হয়ে যেত। টিএন গোকুকে নিচে নামিয়ে আনে, কিন্তু ওর লাস্ট এনার্জি লাগছিল গোকুকে নিয়ে উঠতে, যার কারণে ও ওখানে কোলাপস হয়ে পড়ে। পিকোলো বলে ওর নিজে সম্পূর্ণ এনার্জি ব্যবহার করেছে তোমাকে নিয়ে ওড়ার জন্য, তাই আমি যদি আরো একটা অ্যাটাক করি তাহলে ও এটা সার্ভাইভ করতে পারবে না। যেটা শুনে গোকু বিশ্বাস না করতে পারলে টিএন ওকে জানায় এটা সত্যি। পিকোলো বলে তুমি নিজেকে কিছুক্ষণের জন্য খালি বাঁচাইছো। আমরা দেখি যে গোকু খোঁড়াতে খোঁড়াতে পিকোলোর দিকে আগাচ্ছে। ফাইটে এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি পিকোলো এখন পর্যন্ত তেমন কিছু না হলো গোকুর অবস্থা খুবই খারাপ। পিকোলো তখন বলে আমি এবার চেষ্টা করবো আগের বারের থেকে যেন এই অ্যাটাকটা অনেক বেশি পাওয়ারফুল হয়। পিকোলো আবার ওর অ্যাটাকের জন্য এনার্জি জমাতে শুরু করে। গোকু দেখে যে পিকোলো এই সময় আনগার্ডেড আছে, তাই ও অ্যাটাক করে দেয় ওর উপরে। পিকোলো এই সময় অনেক পাওয়ারফুল হলেও ও এখানে আনগার্ড অবস্থায় ছিল, যার কারণে গোকু অ্যাটাকটা করতে পারছে। পিকোলো অনেক কষ্ট হলেও নিজেকে কোনো রকম সামলে আবার ওই অ্যাটাক গোকুর উপরে করে দেয়। এই দেখি ইয়ামচাদের প্লেনে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ইয়ামচা বলে এই অ্যাটাক আবার হতে পারে না। আমরা দেখি ওই অ্যাটাক শেষে টিএন ওখানে পড়েছিল আর গোকু যে জায়গায় ছিল ওই জায়গাটা অনেক বড় এক গর্ত হয়ে গেছিল। পিকোলো হাঁপাতে হাতে বলে ওকে এবার শেষ হয়েছে নাকি? ও তাই বলে ও খুঁজতে শুরু করে আর দেখে কোথাও নেই। ও বলে ফাইনালি আমি এবার করতে পারছি। তখনই ও সামনের গর্ত থেকে আওয়াজ শুনতে পায় ফ্লাইং নিম্বাস, যেটা শুনে ওখানে গিয়ে চমকে যায়। তখনই ফ্লাইং নিম্বাস এসে গোকুকে উপরে তুলে নেয়। আমরা বুঝতে পারি গোকু পিকোলোর অ্যাটাক কোনোভাবে না কোনোভাবে সার্ভাইভ করে নিয়েছে, কিন্তু ওর অবস্থা আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছে। গোকু পিকোলোর সামনে আসে আর বলে আগের অ্যাটাকে তুমি নিশ্চয়ই অনেক বেশি পাওয়ার ব্যবহার করছো, তবে তুমি অ্যাটাকটা অনেক বেশি পাওয়ারফুলই ছিল সত্যি বলতে। পিকোলো তো বিশ্বাসই হচ্ছিল না যে ওর এই পাওয়ারফুল অ্যাটাক গোকু কোনো রকমে সার্ভাইভ করছে। ও বলে তুমি কোনো মানুষ হতেই পারো না। গোকু বলে এই ব্যাটেলে আমরা দুইজনই নিজেদের অনেক এনার্জি লস করছি, তো এখন দেখা যাক কে এই ব্যাটেল জিতে। অবশ্য আমি এটা জিতবো। ওরা দুজন তখন প্রস্তুত হয়ে যায় রাউন্ড 2 ফাইটের জন্য। তখনই পিকোলো দৌড়ে গিয়ে টিএনে মাথা ধরে তুলে ধরে আর বলে তুই যদি এক পাও নড়িস তাহলে আমি এর শেষ করে দেবো। যেটা দিয়ে তো গোকু রেগে যায়, বলে তুই ভীতু নিজেকে বাঁচানোর জন্য এই কাজ করতেছিস। গোকু নড়তে লাগলে পিকোলো বলে তুই যদি আবার একবার নড়িস তাহলে আমি এর অবস্থা খারাপ করে দেবো। এই বলে ও টিএনের মাথা ধরে চাপতে শুরু করে। বেচারা টিএন, ওর অনেক কষ্ট হচ্ছিল। ওর কষ্ট দেখে গোকু রাজি হয়ে যায়। আমরা দেখেছি এই শহরের ভিতরে ইয়ামচারা ঢুকে পড়েছিল। ওরা তখন ওই বড় গর্তটা দেখতে পায় আর চিন্তা করতে থাকে টিএন আর গোকু কেমন অবস্থায় আছে।
বুলমা তখন ইয়ামচাকে বলে, ইয়ামচা তাড়াতাড়ি করে প্লেন নিয়ে আমাদেরকে লুকায় পড়তে হবে, না হলে পিকোলো আমাদেরকে দেখে ফেলে সমস্যা হবে। এইদিকে আমরা দেখে যে আমাদের ইয়াজিরোবে ওর গাড়ি নিয়ে এখানে পৌঁছে গেছিল। ও তখন ওর সামনে বিরাট এক গর্ত দেখে। ও তখন ওর গাড়িতে উঠে আর বলে, আমাকে একবার চেক করার দরকার, ওই বান্দর ছেলেটা আবার বাইসে আছে নাকি দেখে আসি গে। ও তখন সামনে আগাতে গিয়ে আবারও থেমে যায় আর বলে, ওই বান্দর ছাগলের জন্য আমি বিপদে পড়ি, কি লাভ আমার। এই বলে আবার পিছন করে চলে যেতে শুরু করে, কিন্তু আবারও থেমে যায়। এবার বলে, ও তো বলছিল যদি আমাকে এখান থেকে নিয়ে যায় তো আমাকে স্পেশাল খাবার খাইতে দিবে, তো জায়গা ওকে নিয়ে আসি। এই বলে আবারও পিছন করে ওখানে চলে যায়। এরকম করে আরো দুইবার চক্কর দেয়। চক্কর দেওয়ার পর অবশেষে কোন দিক গেল আমি নিজেও জানি না। এইদিকে আমরা ইয়ামচা বুলমাদেরকে দেখি ওরা একটা পাথরের পিছনে লুকিয়ে ছিল। ইয়ামচা বলে, আমাদেরকে এখান থেকে পর্যবেক্ষণ করতে হবে, কাছে যাওয়াও ঠিক হবে না। মানে আমাদের লর্ড ইয়ামচা সবচেয়ে ভীতু ছিল, যেই কারণে বুলমার উপরে অনেক রেগে যায়। তখনই আমাদের ভালো লঞ্চ একটা লঞ্চার তুলতে গিয়ে সোজা ফায়ার করে দেয় ইয়ামচার বুলমার দিকে। ওরা তো কোনো রকম ওটা থেকে বেঁচে যায়, কিন্তু গেস করো ওটা সোজা যায় কোথায়? ইয়াজিরোবে গাড়ির উপরে হিট করতে যাচ্ছিল, কিন্তু ইয়াজিরোবে কোনো রকম ওটা থেকে বেঁচে যায়। এই যে গোকু বাধ্য হয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। পিকোলো তখন একটা পাথর নাই আর বলে, আমি তোমাকে রুলস বলে দিচ্ছি, তুমি যদি ওখান থেকে এক পাও নড়ো তাহলে তোমার খবর আছে। এই বলে ও পাথর দিয়ে গোকুর বাম হাতে মেরে ওর হাতটাই ভেঙে দেয়। গোকু যন্ত্রণার কারণে অনেক কষ্ট পাচ্ছিল, যেটা দেখে তো পিকোলো অনেক হাসতে থাকে। পিকোলো বলে, তুমি যদি কোনো ইভিলকে ধ্বংস করতে চাও তাহলে তোমাকে নিজেকে ইভিল হতে হবে। গোকুকে দেখি ও টিএনএর কাছে ক্ষমা চায় আর বলে, পিকোলো তোমার যা ইচ্ছা তাই করো। পিকোলো অবাক হয়ে যায়, বলে, কি তুমি একে বাঁচাবে না? গোকু তখন বলে, আমি ড্রাগন বল দিয়ে ওকে আবার ফেরত নিয়ে চলে আসবো। এইটা শুনে পিকোলো বলে, আরে তুমি ড্রাগন বল কোথায় পাবা, কারণ আমি তো শ্যানরনকে একেবারে মেরে ফেলেছি। এটা শুনে গোকু বিশ্বাস করতে পারে না আর বলে, তুমি মিথ্যা কথা বলছো। কিন্তু পিকোলো বলতে থাকে, কিন্তু তারপরে গোকু বিশ্বাস করে না। পিকোলো বলে, তোমার যা বিশ্বাস তাই করো, একবার যদি তোমার ফ্রেন্ড মরছে ওটাকে কিন্তু পাবে না, তাই সাবধানে করো। এই বলে আরো একটা পাথর নিয়ে গোকু সোজা বাম পায়ে মেরে দেয়, যার কারণে গোকুর এই পাটাও ভেঙে যায়, যেটা কিনা ওর একমাত্র দাঁড়ানো ভরসা ছিল। গোকু মাটিতে লুটিয়ে পড়ে। পিকোলো তখন টিএনকেও ছেড়ে দেয় আর বলে, আমি একে পরে টর্চার করবো, তোকে আগে দেখে নি। গোকুর অনেক রাগ হচ্ছিল, কিন্তু তারপরে ও কিছু করতে পারছিল না। পিকোলো তখন আকাশের উপরে উঠতে শুরু করে। ও উপরে আসার পর বলে, আমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হয়ে যাবো এখন তোকে শেষ করার পর। এই বলে ও সোজা নিচের দিকে আসতে শুরু করে গোকুর উপরে অ্যাটাক করার জন্য। গোকু শুয়ে শুয়ে বলে, আমাকে তুমি কখনো ডিফিট করতে পারবে না, আমার কাছে এখনো একটা হাত আছে। তখন ও ওর এক হাত দিয়ে কামেয়া করতে শুরু করে। তবে এই কামেয়াটা ও পিকোলোর উপরে করে না, ও সোজা এটা নিচের দিকে করে। আর এই কামেয়া ফোর্সের কারণে ও সোজা ডিমন কিং পিকোলোর দিকে আসতে শুরু করে। ও তখন ওর বেঁচে হাত দিয়ে অ্যাটাকের জন্য প্রস্তুত হয়ে যায়। পিকোলো রেডি হয়ে যায় ওর অ্যাটাক ব্লক করার জন্য। গোকু পিকোলোকে অ্যাটাক করার জন্য ওর নতুন টেকনিক বানায় ফেলে, ওজারো ফিস্ট, আর এইটা দিয়ে সোজা পিকোলোর উপরে হামলা করে দেয়। টিএনের চোখ খুলতে উপরের দিকে তাকাতেই দেখতে পায় গোকু পিকোলোকে ডোনাট বানায় দিছে। পিকোলো তো নিজের বিশ্বাস দিল না গোকু ওকে ডোনাট বানায় দিছে। টিএন তো এটা থেকে শান্তি পেয়ে যায় আর বলে ও জিতে গেছে। গোকুকে দেখে ও অনেক খুশি হয়ে যায়, কারণ ও ডেমন কিং পিকোলোকে হারায় দিছে আর ওর বন্ধু মাস্টার রশি এবং চাউচুর পজিশন নিয়ে ফেলেছে। কিং পিকোলো এখনো বিশ্বাসই করতে পারছিল না। ও তখন ওর রিভেঞ্জ নেওয়ার জন্য ওর শেষ চাল চালে। ও আরো একটা এগ বের করে আর ওইটাকে অনেক দূরে পাঠিয়ে দেয় আর বলে, এইটা হচ্ছে আমার সন্তান। তবে তোমাদেরকে বলে দিই, আগের গুলো ছিল ওর সব সৈন্য, তবে এইটা হবে ওর একজাক্ট কপি, মানে ওর ছেলে। আর এখানে ও ব্লাস্ট করে মারা যায়। যেই ধামাকা দূর থেকে ইয়ামচাও দেখে ফেলে। আমরা দেখি যে গোকু সোজা নিচের দিকে পড়ছিল। আমাদের ইয়াজিরোবে গোকুকে নিচে পড়তে দেখে ফেলে। এইদিকে সুনাকে দেখি ও প্রার্থনা করছিল গোকু যেন ভালো থাকে। গোকু দিকে সজোরে মাঠের দিকে পড়ছিল, ও যদি পরে ওর 206টা হারের মধ্যে 206টা হারই ভাঙবে। টিএন চেষ্টা করে ওকে বাঁচানোর, কিন্তু তখনই আমরা দেখি ইয়াজিরোবে ওর গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে আর গোকু পড়ার ঠিক আগ মুহূর্তে লাফ দিয়ে গোকুকে ক্যাচ ধরে ফেলে। তবে একটুর জন্য ও কাঁধে পড়ে যাচ্ছিল, কিন্তু ভাগ্য ভালো যে ও ব্যালেন্স করে নেয়। গোকু এটা দেখে খুশি হয়ে যায় আর ইয়াজিরোবে আর গোকু হাসতে থাকে আর তার সাথে টিএন অনেক খুশি হয়ে যায়। তবে 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 আমাদের লর্ড ইয়ামচা, বুলমাই এবং লঞ্চ এরা এখনো লুকিয়ে লুকিয়ে প্ল্যান করছিল কিভাবে অ্যাটাক করবে। হালার পুত কি কবে গোকু ওইদিকে পিকোলোকে শেষ করে দিছে আর এরা এখন আগাই যাচ্ছে পিকোলোর উপর হামলা করার জন্য। ইয়ামচাকে দেখি ও প্ল্যান করছিল কিভাবে অ্যাটাক করবে। বুলমা বলে, তুমি কি সত্যি যাবে? ইয়ামচা বলে, হ্যাঁ আমাকে যেতেই হবে। মানে এদের মধ্যে একটা ইমোশনাল কাহিনী চলছিল। ইয়ামচা ধীরে ধীরে আগাতে থাকে। এদিকে আমরা থেকে টিএন কে ঘাড়ের উপর ভর দিয়ে ইয়াজিরোবে নিয়ে আসে। গোকু ওদেরকে দেখে হাসতে থাকে। টিএন এবার গোকুকে ধন্যবাদ জানাই পিকোলোকে হ্যান্ডেল করার জন্য। ইয়াজিরোবে বলে যে, গোকু তো চলো তোমার বডিকে ঠিক করে আসি, আমার গাড়ি ওখানে আছে। এই বলে ও গোকুকে কোলে তুলে নেয়। টিএনও দাঁড়িয়ে পড়ে। ইয়াজিরোবে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় যাবে? টিএন বলে, আমি এখন গিয়ে কামেয়াওতে সবাইকে জানাবো এখানে গোকু কিভাবে পিকোলোকে হারাইছে। টিএন বলে, আর গোকু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। গোকু এবারে টিএন কে প্রশ্ন করে, সত্যি কি মাস্টার রশি একেবারে চলে গেছে? টিএন তখন জানায়, হ্যাঁ মাস্টার রশি আর তার সাথে চাচু এবং শ্যানরনকে পিকোলো শেষ করে দিছে। তবে একটা জিনিস, তুমি পিকোলোকে শেষ করে দিছো, তাই এখন আর কোনো চিন্তা করার কারণ নেই। আমি আবার নর্মাল হওয়ার পর আরো এক্সট্রা ট্রেনিং করতে শুরু করবো, যাতে এরপর এবারে মার্শাল আর্ট টুর্নামেন্টে তোমাকে হারাতে পারি। গোকু তখন বলে, চেষ্টা করো, আমাকে হারাতে পারবা না তুমি। তখন ইয়াজিরোবে
চেপে গোকে গাড়িতে রাখে। গোকু সব হাড় ভাঙার কারণে ও চিল্লাতে শুরু করে ব্যথায়। টিয়েন গোকে বিদায় জানিয়ে দেয়। ইয়াজিরোবি গোকে নিয়ে পেরিয়ে পড়ে কারেন্ট টাওয়ারের উদ্দেশ্যে। এইদিকে আমাদের লর্ড ইয়ামচা বুলমা এরা হামাগুড়ি দিয়ে দিয়ে আগাচ্ছিল। তখনই ওরা গাড়ি যেতে দেখে। বুলমা তখন বলে মনে হলো গোকু ওই গাড়িতে যাচ্ছে। গোকে দেখি ও গাড়িতে ঘুমিয়েছিল। অবশেষে ও ডিমন কিংকে হারাই দিছে আর সবকিছু শেষ হয়ে গেছে। তবে দুঃখের বিষয় একটাই হলো মাস্টার শি চালচু আর শেংরন এরা ফিরে আসেনি। তোমাদের কেমন লাগলো এই পর্বটা অবশ্যই জানিও। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু 1000 লাইক অবশ্যই করবা, না হলে কিন্তু এরকম আর পরের ভিডিওগুলো বড় বানাবো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।